গল্পের নাম কিছু ভুলের মাসুল হয় না। 18+ সতর্কতা। ব্লাউজের হুক আস্তে আস্তে লাগিয়ে বিছানা থেকে নেমে ধীর পায়ে আয়নার সামনে এসে দাঁড়ায় মিম। খেয়াল করে ঠোঁটের লিপস্টিক মুখের বেশ খানিকটা অংশ জুড়ে ছড়িয়ে ছিটে লেপটে আছে। ঠোঁটের লেপটে যাওয়া লিপস্টিক টিস্যু পেপার দিয়ে মুছে বিছানার দিকে তাকায় মিম। ওলট পালট বিছানায় এখনো অসভ্যতার চিহ্ন বিদ্যমান। মারুফ তখনও বিছানায় শুয়ে শুয়ে মিমের দিকে তাকিয়ে হাসে। আজকে একটু বেশি হয়ে গেল। মিম কিঞ্চিত লজ্জায় লাল হয়। আজকাল একটু বেশি অসভ্য হয়ে গেছো তুমি। এত পাগল হয়ে যাও? রোজ বইয়ের সাথে থেকেও আমার কাছে আসো। মারুফ কিছু বলার আগে মিমের ফোন বেজে ওঠে। বেজে যাওয়া মোবাইল ফোন রিসিভ করেই বেশ শান্ত গলায় বলে, মামুন, আমি রেহানা ভাবির বাসায় ড্রেসটা সেলাই করতে দিতে এসেছিলাম। তারপর বাচ্চাটাকে স্কুল থেকে নিয়ে ফিরছি। ফোন রাখতেই মারুফ হেসে ওঠে। কি সুন্দর মিথ্যা বলতে পারো তুমি। তোমার জন্যই তো বলতে হয়। আচ্ছা আমি যাই। বউ থাকার পরও কেন তোমাকে বারবার ডাকি সে উত্তরটা শুনে যাবে না মিম? এখন না, পরে ফোনে শুনবো। এখন গেলাম। আচ্ছা। মিম লিপস্টিক মুছে কপালে টিপ ঠিক করতে করতে বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, মিথ্যা কথা বলে মামুনের কাছে থেকে এবারের মতো বেঁচে গেলাম। মারুফ যখন তখন ডাকে, কি যে পাগলামি করে। ইদানিং তার পাগলামিটা বেড়ে গেছে। এই অনৈতিক সম্পর্ক থেকে কতবার বেরিয়ে যেতে চেয়েও পারেনি। কি একটা নিষিদ্ধ নেশায় পেয়ে বসছে। হাজারবার যাব না বলে সিদ্ধান্ত নেওয়ার পর মারুফের ফাইনাল কল সে আর অগ্রাহ্য করতে পারে না। নিজের সমস্ত অস্তিত্ব তাকে বিলিয়ে দিতেই মনে হয় সুখ। আদৌ কি সেটা সুখ মিমতা জানে না। স্বামী হিসেবে মামুন যতই তাকে অসম্মান করুক, যতটা তাকে একাকিত্বে রাখুক, তবু মামুনকে ঠকানো কি তার উচিত হচ্ছে তাও সে জানে না। সাময়িক সুখের পরশের জন্য তার সামনের ভবিষ্যৎ আস্তে আস্তে ক্রমশ ধূসরবর্ণ হচ্ছে। তবে এটা নিয়ে সে আর সন্দিহান না। আজ হোক কাল হোক মামুন তা জানবে। তখন হয়তো জীবনের শেষ ঝড় আসবে। তার থেকে নিজের ঘর বাঁচানো কি কঠিন হবে? কিছুই আর ভাবতে পারে না। মারুফের ভাড়া করা ফ্ল্যাট থেকে নেমে বড় রাস্তায় এসে দাঁড়ায়। ঝুমঝুম বৃষ্টি নামে। এক জীবনে মামুনের সমস্ত অবহেলার জবাব দিতে গিয়ে সে জড়িয়ে পড়েছিল তার ছেলের স্কুলের অন্য এক বাচ্চার বাবার সাথে। লোকটার নাম মারুফ। তাদের সম্পর্কের বয়স 3 বছর। তারা দুজনেই নিজেদের সংসারে একাকিত্ব ফিল করত। অনেক না পাওয়া তাদের ছিল। সেই থেকে দুজন বন্ধু, তারপর গল্পে গল্পে কাছে আসা। কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ পরিণাম ভেবে মিম বেশ অশান্ত হয়, বারবার চিন্তিত হয়। তবে কিসের নেশায় যেন বেরিয়ে আসতে চাইলেও পারছে না। রিক্সাটাকে যতক্ষণে ততক্ষণে বৃষ্টিতে ভিজে যায়। মনে হয় এ এক অন্যরকম প্রশান্তি। রিক্সায় উঠতে যাবে তখনই একটা প্রাইভেট কার থামে তার সামনে। গাড়ির গ্লাস খুলে মামুন বলে, গাড়িতে উঠো। ভয়ে লজ্জায় কেমন যেন কুকড়ে যায় মিম। তবুও দরজা খুলে মামুনের পাশে বসে। আমি রেহানা ভাবির বাসা থেকে ফেরার পথে সিএনজি নষ্ট হয়ে গিয়েছিল, তাই রিক্সা খুঁজছিলাম। আমি তোমাকে কোনো প্রশ্ন করিনি মিম। তাছাড়া এই জায়গায় কিংবা আশেপাশে রেহানা ভাবির বাসা না। স্কুল আজ জলদি ছুটি হয়ে গিয়েছিল। তোমাকে স্কুল থেকে ফোন দিয়েছিল, কিন্তু তোমার ফোন অফ থাকায় স্কুল থেকে আমাকে ফোন দিয়েছিল। মিম কি বলবে বুঝতে পারছে না। মারুফের সাথে চূড়ান্ত মুহূর্তে ফোন আসছে দেখে মারুফ অফ করে দিয়েছিল। পরে অন করেছিল, কিন্তু আর নোটিফিকেশন দেখা হয়নি। না মানে, মিম স্কুল থেকে ফোন দেওয়ার 5 মিনিট পরে রেহানা ভাবি আমাকে ফোন দিয়েছিলেন। তোমাকে না পেয়ে বাচ্চাটা অনেকক্ষণ ওনার কাছেই ছিল। আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে কবেই বাসায় ফিরেছি। দেখলাম তুমি বাসায় নেই। আমি জানি তুমি কই থাকবে, তাই এখানে আসা। কাছাকাছি এসেই তোমাকে ফোন দিয়েছিলাম। তুমি বলে রেহানা ভাবির বাসায়, অথচ তুমি ওইখানে অন্য আরেকজনের ফ্ল্যাটে। মারুফ সাহেব যে ফ্ল্যাট ভাড়া করেছেন সেটা আমার বন্ধু রাকিবের। তাই এখান থেকে তথ্য পাওয়াটা আমার জন্য কষ্টসাধ্য না। মিন কেবল শুনেই যাচ্ছে। ভয়ে সে কেঁপে উঠছে বারবার। যা আশঙ্কা করেছিল তা হতেই যাচ্ছে। মামুন বলেই যাচ্ছে, গত 6 মাস থেকে আমি তোমাকে প্রতি মুহূর্তে ফলো করে যাচ্ছি। হুট করে তো সিদ্ধান্তে যেতে পারি না। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু ব্যবসায়িক কারণে কয়েকটা বছর আমি বিপর্যস্ত ছিলাম। সেখানে তোমার সাপোর্ট দরকার ছিল। তোমাকে আমি সব বলেছিলাম। অনেক সময় তোমার উপর অন্যায় করেছিলাম। ঝগড়া মারামারি অল্প স্বল্প হয়েছে। কিন্তু লাইফের 7 বছরে যদি 1-2 বছর অন্যায় করি আর বাকি 5 বছর ভালোবাসি তোমাকে বলে, তবে কি তার হিসেবে তোমার কাছে ছিল না? কিন্তু অপেক্ষা করতে তো পারতে। করনি। জড়িয়ে গেছো পরকীয়ায়। হয়তো আমাকে আর ভালো লাগেনি, এটা স্বাভাবিক। আমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। তোমার ওপর আমার খুব রাগ নেই। যা ভালো মনে করেছো তাই করেছো। মিমির চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। হাউমাউ করে কাঁদছে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর এমন হবে না। আমি এই 3 বছরে অনেকবার তোমাকে সুযোগ দিয়েছি। নানা রকমভাবে ইনডাইরেক্ট তোমাকে বুঝিয়েছি। তুমি বুঝোনি। ভেবেছ আমি বোকা সহজ সরল। এর মধ্যে কথা বলতে বলতে গাড়ি থামায় মামুন। মিম অবাক হয়। এ তো তার বাবার বাসার সামনে এসে গাড়ি থেমেছে। এখানে কেন মামুন? এটা নিজের বাবার বাসা। তাও চিনতে পারছো না? কি করে চিনবে? তোমার চোখে এখন রঙিন চশমা। আমি সেটা বলিনি মামুন।
এখানে কেন আসছো হঠাৎ? মিম শোনো, আর যাই হোক, কোনো বিশ্বাসঘাতকের সাথে সংসার করা যায় না। আমি আমার সন্দিহান মন দিয়ে তোমাকে আর ভালোবাসতে পারবো না। আর ভালোবাসাহীন একজন নিয়ে সংসার করা যায় না। তুমি কি আমাদের বাচ্চার কথা ভাববে না? তার জন্য আমি আছি। আমাদের দুজনের কাছেই থাকবে। আর আমি নিজে আর বিয়ে করছি না। তবে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। মারুফরা জাস্ট ইউজ করবে, বিয়ে করবে না। তালাকনামা রেডি হয়ে গেলে পৌঁছে যাবে। যাও এবার নেমে পড়ো। তোমার বাবা আমাকে কিছুই বলিনি। তোমাকে তাদের কাছে ছোট করব না। তুমি দরকার হলে আমার নামে কিছু মিথ্যা বলে দিও। যাও নামো। প্লিজ আমার কথা শোনো। একটা সুযোগ দাও। সরি মিম, টাইম শেষ হয়ে গেছে। এই সিদ্ধান্ত একদিনে নেইনি। অতএব পৃথিবীর কোনো শক্তি আমাকে আর ফেরাতে পারবে না। তুমি নেমে যাও। তোমার সমস্ত কাপড় চোপড় আমি কাল পাঠিয়ে দেব। আর যখন ইচ্ছে আমাদের বাচ্চাকে দেখতে খবর পাঠিও, নিয়ে আসিও। আমার কোনো সমস্যা নেই। ভালো থেকো। বিদায় মিম। 7 বছর অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিও। মিম গাড়ি থেকে নেমে যায়। ততক্ষণে মামুন গাড়ি নিয়ে হাওয়া হয়ে যায়। বাসায় দরজায় কলিং বেল দিয়ে নিচে বসে পড়ে। আজ তার সব শেষ হয়ে গেল। মানুষটাকে বুঝতে পারল না এত বড় অন্যায় সে করে ফেলল। দরজা খুলে মায়ের ডাকে সম্বিত ফিরে পায় মিম। কি হয়েছে? তুই কাঁদছিস কেন? মা, আমার সব শেষ হয়ে গেছে। আমি নিজের হাতে সব শেষ করে ফেললাম। আমি আর বাঁচতে চাই না বলে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় মিম। মায়ের চিৎকারে এগিয়ে আসে বাবাসহ অনেকে। মিমকে ধরাধরি করে ভেতরে নিয়ে যাওয়া হয়। মিম আশেপাশে তাকিয়ে ফ্ল্যাটের দরজা আলতো ঠেলে ভেতরে ঢুকতেই মারুফ দরজা একেবারে বন্ধ করে দিল। তারপর হ্যাঁচকা টানে মিমকে বাহুবন্ধনে আবদ্ধ করতেই মিম তার শরীরের সমস্ত শক্তি দিয়ে বাধা দিল। কি করছো তুমি মারুফ? প্রতিদিন যা যা করি সেটাই, নতুন কি? তুমি কি সাধু সন্ন্যাসীর দলের নাম লিখিয়েছ ইদানিং? নাকি পতিভগ্নী রমণী হয়ে গেলে? মিম নিজেকে ছাড়িয়ে একটু দূরে আসে। মারুফ, আমি তোমাকে সব বলেছি। আমার স্বামী আমাকে ত্যাগ করেছে। গত 3 দিন থেকে আমি একেবারে ভেঙে পড়েছি। সব জানার পর কোথায় তুমি আমাকে ভরসা দেবে তা না, উল্টো আমার ফোন ধরছো না, আমাকে এড়িয়ে চলছো। কেন করছো এমন? দেখো, আমি ব্যবসা করি। আমার অনেক কাজ থাকে। সবসময় ফোন ধরা সম্ভব হয় না। অজুহাত বাদ দাও। আগেও ব্যবসা ছিল তোমার। আমি এসেছি কিছু সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে। তারপর আমি চলে যাব। সিরিয়াস বিষয় না হয় পরে বলো। আসো, আগে একটু আদর করে নিই। মানব ধীর পায়ে এগিয়ে যায় মিমের দিকে। মিম দেয়াল ঘেঁষে দাঁড়ানোর কারণে আর দূরে যেতে পারে না। মারুফ হ্যাচকা টানে মিমের শাড়িটা বুক থেকে সরিয়ে দেয়। তারপর অনেকটা পাজাকোলা নিয়ে বিছানা এনে শুয়ে দেয়। দুহাতে শক্ত করে ধরে ঠোঁটের ওপর ঠোঁট শুয়ে দেবার চেষ্টা করতে বেশ ধস্তাধস্তি হয় মিমের সাথে। ধস্তাধস্তির এক পর্যায়ে ফুলহাতা ব্লাউজের খানিকটা অংশ ছিঁড়ে যায়। মিমের চোখ দিয়ে পানি পড়ছে দেখে বেশ ঘাবড়ে যায় মারুফ। তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিয়ে উঠে আসে। আচ্ছা, তুমি যাও আজ। মিম নিজের কাপড় ঠিক করে উঠে দাঁড়ায়। মারুফ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই 3 বছরে আমি এতটাই দূরে এসে গেছি যে সেখান থেকে ফেরা বেশ কঠিন। একদিকে আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে, আর তুমি যদি এমন করো, এখন মরা ছাড়া আমার কোনো পথ থাকবে না। কি বলবে? স্পষ্ট করে বলো মিম। আমাকে যেতে হবে। মিটিং আছে ক্লায়েন্টের সাথে। আমাকে তুমি অনেকবার সারা জীবনের জন্য পেতে চেয়েছ। বলেছ রাজরানী করে রাখবে। তুমি বলেছ আমার মতো এ জীবনে কেউ তোমাকে ভালোবাসে না। এখন সময় এসেছে কথা রাখার। মারুফ, তুমি কি আমাকে বিয়ে করবে? কি বলছো তুমি? পাগল হলে? তুমি জানো আমি বিবাহিত। আমার 2টি বাচ্চা আছে। না না, ওদের ছাড়তে হবে না। তোমার বউ থাকুক। আমাকে শুধু স্বীকৃতি দাও। যখন তোমার মন চাইবে আমার কাছেই আসবে। আমি কিচ্ছু বলবো না। বাবা মা যদি জানে আমার ভুলের জন্য স্বামী আমাকে তালাক দিচ্ছে, তবে আমাকে বাসায় রাখবে না। প্লিজ মারুফ, তুমি আমাকে বিয়ে করো। আমাকে বাঁচতে দাও। না হলে হয়তো আমাকে আত্মহত্যা করতে হবে। দেখো মিম, এটা সম্ভব না। আমি একটা সমাজে বসবাস করি। ব্যবসার জন্য সমাজে অনেকের সাথে আমার ওঠা বসা। আমার যা সম্মান আছে সেটা শেষ হয়ে যাবে। তাছাড়া আমার বউ মৃত্যু কিছুটা টের পেয়ে গেছে। এই অল্পতে তার যা রিয়াকশন, শেষ পর্যন্ত কেলেঙ্কারি হয়ে যাবে। আমি এটা করতে পারবো না। তাহলে এতদিন যা ছিল সব ভুল ছিল? কেন? তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে। এত ভালোবাসার অভিনয় কেন করলে? শুধু আমাকে ভোগ করার জন্য তুমি দিনের পর দিন আমার শরীর নিয়ে খেলেছ। তুমি শুধু শরীরটাই বুঝলে। প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগেছিল। তুমি যথেষ্ট সুন্দরী। কিছু ভালো লাগলে সেটা পাওয়াটা আমার নেশা। এক জীবনে আমি যা চেয়েছি তাই পেয়েছি। তবে একা আমি কেবল সুখ পাইনি। তুমিও নিজের প্রয়োজন আমার কাছে মিটিয়েছ। একই পাপে তুমিও পাপী মিম। হ্যাঁ হ্যাঁ, আমি পাপী। আমি আমার স্বামীর সাথে পাপ করেছি। বাচ্চাদের সাথে পাপ করেছি। বাবা মায়ের সাথে পাপ করেছি। তোমাকে ভালোবেসে পাপ করেছি। অনেক অনেক পাপ করেছি। চিৎকার করে কথাগুলো বলতে বলতে হু হু করে কাঁদে মিম। দেখো মিম, বাড়াবাড়ি করো না। যা সম্ভব না তা নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করো না। আমি এখন চলে যাচ্ছি।
আর শোনো, আজকের পর থেকে আমাদের সম্পর্ক শেষ। আমাকে আর কোনোদিন ফোন দিবা না, এমনকি দেখা করার চেষ্টাও করবে না। বাহ, বাহ, শেষ পর্যন্ত মুখোশ খুলে ফেললে। আমার এত ভালো একটা স্বামী থেকে আমাকে ছিনিয়ে ভেবেছো তুমি ভালো থাকবে? আমি তোমার বউ মিতুকে সব বলে দেব, একেবারে ছবি পর্যন্ত দেব। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি মিম। আমি ছিনিয়ে আনিনি, নিজের ইচ্ছেতে এসেছো। যা যা করেছো তোমার ইচ্ছায়, আমি জোর করিনি কিছু। বাড়াবাড়ি কি দেখছো? তুমি আমাকে ইমোশনালি ফাঁদে ফেলেছিলে, আমি তখন বুঝিনি। তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এটা অন্যায় ছিল। আর এখন আমার সব শেষ করে তুমি হাওয়া লাগিয়ে বেড়াবে? তোমার তো মেয়ের অভাব নেই। তোমার সে লাবণী, কণিকা, আরও কে কে যেন। ও, শান্তা। আমি তো তোমার কাছে ইউজ হয়ে শেষ হয়ে গিয়েছি। এখন উল্টো ঝামেলা রাখবে না, তাই না? তোমাকেও আমি ভালো থাকতে দেব না। এতক্ষণ ভদ্র ভাষায় বলেছি, কানে নিচ্ছ না? আমার আসল রূপ তুমি এখনো দেখনি। এতদিন তোমাকে ইউজ করেছি, এটা সত্য। তোমার মতো আমার অনেকে আছে, এটাও সত্য। আমি জানি তোমার মতো বিশ্বাসঘাতক নারীরা একদিন ব্ল্যাকমেল করবে। যে স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে সবার সাথে করবে, এটা জানা কথা। তাই আগেই সব ভিডিও করে রেখেছি, সব এডিট করে আমার চেহারা ঢেকে দিয়ে তোমাকে সুন্দর করে তুলে রেখেছি। এসব ভিডিও, ছবি সব তোমার অসুস্থ বাবা মা, পাড়াপড়শি সবার কাছে যাবে। অনলাইনে ভাইরাল হবে এসব ভিডিও। এটা কি দেখতে চাও তুমি? ছি ছি, এতটা নিচ তুমি! একটা পশুকে আমি এতদিন ভালোবাসছিলাম। তুমি মানুষ নামের অযোগ্য। আমি কল্পনাও করিনি তুমি এতটাই খারাপ। লজ্জা হচ্ছে আমার। শোনো মিম, তুমি আমার বিন্দু পরিমাণ ক্ষতি করলে আমি কি করতে পারি তা আশা করে বুঝে গেছো। চুপচাপ বাসায় যাও। আর কোনোদিন দেখা, ফোন, কোনো কিছুই করবে না। মন থেকে সব মুছে দিও। আর পারলে জামাই কাছে মাপ চেয়ে তার কাছে ফিরে যাও। প্লিজ মারুফ, তুমি একটু সদয় হও। আমার যাবার জায়গা নেই, আমি সত্যি মরে যাব। আর কোনো কথা না মিম। আর হ্যাঁ শোনো, বড়লোকের এমন অনেক মিম থাকে রক্ষিতার মতো। এত স্বপ্ন তাদের দেখতে নেই। একদম চুপ হয়ে থাকো, না হলে আরেকটা বসুন্ধরার মুনিয়া হতে সময় লাগবে না। আমি গেলাম এখন। কাল আমার সিঙ্গাপুর যেতে হবে ব্যবসার জন্য। আমার ফোন নাম্বার ডিলিট করে দিও। একদিন যদি আর ফোন দিয়েছো তাহলে ভালো হবে না। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায়নি মারুফ, হনহন করে বেরিয়ে গেছে। দাঁড়ানো অবস্থায় থাকা মিম ধপ করে বিছানায় বসে পড়ে। ভাবতে পারে না কি করে একটা অমানুষকে এতদিন ভালোবেসে তার ফেরেস্তার মতন স্বামীকে ধোকা দিল। এই মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাটাই তার জন্য অনেক কঠিন। কেন সে সাময়িক সুখের জন্য চিরস্থায়ী সুখটা বিসর্জন দিল? তার ভুলে কি কোনো ক্ষমা নেই? শরীরের শক্তিটুকু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। মনে হচ্ছে কয়েক মন পাথর কেউ শরীরের সাথে লাগিয়ে দিয়েছে। তার হাত পা কাঁপছে। কেন যেন হাত পা ঠান্ডা অবশ হয়ে আসছে। কোনো রকমে উঠে দাঁড়ায়। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবু দেয়াল ধরে ধরে মারুফের ভাড়া করা ফ্ল্যাট থেকে বের হয়ে আসে। এক দুবার সিঁড়িতে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। সিঁড়ির হাতল ধরে কোনো রকম নিজেকে সামলেছে। আস্তে আস্তে বড় রাস্তার মনে কোনো রকম আসলো। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার এই মুহূর্তে। মাথা ঘুরতে লাগলো। সমস্ত মানসিক যন্ত্রণা তাকে বিধ্বস্ত করে যাচ্ছিল। বারবার পড়ে যাচ্ছিল। শরীর ক্রমশ অবচেতন হয়ে আসে। একটা মানসিক বিধ্বস্ত মানুষের এমন হতে পারে তখন পর্যন্ত সে বুঝতে পারছে না। সমস্ত চিন্তা ভাবনা তাকে ঘিরে ধরেছে। চিন্তা করতে করতে কখন যে বড় রাস্তার একেবারে মাঝামাঝি জায়গায় চলে আসছিল খেয়াল করেনি। রাস্তাটা এমনিতেই প্রচণ্ড ব্যস্ত। শো শো করে গাড়ি চলে দুই প্রান্ত থেকে। খেয়াল করেনি পেছন থেকে অনবরত গাড়ির হর্ন দিয়ে যাচ্ছে। ঘুরে তাকায়। দ্রুতবেগে আসা একটা বাসকে সাইড দিতে গিয়ে একটু অন্য পাশে সরে যেতেই হুট করে ধাক্কা লাগে বিপরীত দিকে আসা আরেকটা গাড়ির সাথে। সাথে সাথে ছিটকে পড়ে যায়। বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ততক্ষণে জোরে ব্রেক কষে, আবার দ্রুতবেগে স্থান ত্যাগ করে। ট্রাকের সাথে মিমের ধাক্কা লাগার পর 3 হাত দূরে ছিটকে পড়ে মিম। ততক্ষণে জ্ঞান হারায়। এবারের মতো পরপর দুদিন জ্ঞান হারায়। মাথায় সম্ভবত প্রচণ্ড আঘাত পেয়ে রাস্তার একপাশে পড়ে থাকায় নিথর দেহ। বেশ কয়েক জায়গা থেতলে গেছে। রক্তক্ষরণ হচ্ছে কয়েক জায়গা থেকে। স্থানীয় মানুষজন দৌড়ে ঘটনাস্থলে আসে। ততক্ষণে পালিয়ে যায় ট্রাক। রাত 12টার কাছাকাছি নিজের বাসায় ঢুকে মারুফ। মিতুর চোখে চোখাচোখি হতেই খানিকটা স্মিত হাসি দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করতে মিতু খেকিয়ে ওঠে। এত রাতে বাসায় ফিরে অভিনয় করা লাগবে না। তার চেয়ে বরং তোমার ওই মিমের কাছে যাও। তুমি কি পাগল হলে মিতু? ও হ্যাঁ, মিমের চ্যাপ্টারটা আজ শেষ করে আসছো। হয়তো নতুন কেউ পেয়ে গেছো। বিয়ের পর থেকে তোমার এই চরিত্র আমার বেশ জানা আছে। আচ্ছা, আরও কে কে জানি তোমার রক্ষিতা আছে। তোমার তো এসবের অভাব নাই। টিয়া ময়না কতজন আছে। তুমি কোনোদিন তো এমন করে কথা বলনি মিতু। এত বেদব কবে থেকে হলে? মেয়েরা মুখে মুখে সত্য বলেই বেদব। বাঙালি রমণীদের চুপ করে রাখার মাঝে তোমাদের বেশ সার্থকতা। তবে দিন বদলেছে। আর কোনো দিন বলিনি বলে কি আজ বলতে পারবো না? এটা তো না। দেয়ালে পেট লেগে গেলে কিছু করার থাকে না মারুফ সাহেব। শোনো,
তোমার সাথে আমার আজারা প্যাসালের সময় নাই। আমি এখন ঘুমাবো। ভোরে আমার ফ্লাইট সিঙ্গাপুরের। বাহ! তো জনাব, এবার কাকে নিয়ে যাচ্ছেন? কোনো মিডিয়া সেলিব্রিটি নাকি টিয়া ময়না নতুন কেউ পেলে? মুখ সামলে কথা বলো। এত রাতে শ্রেনকেট করো না প্লিজ। মুখে লাগাম দাও মিতু। তোমার কি ধারণা আগের সেই বউদের মতন সব জিজি করব? তোমার সমস্ত অনিয়ম দিনের পর দিন মেনে যাব? তুমি ধমক দেবে আর আমি আগের মতো চুপ হয়ে যাব? এতদিন কথা বলিনি, যা বলেছ মেনে নিয়েছি। ভেবেছি বাচ্চা কাচ্চা বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু কই, তোমার তো ঠিক হওয়ার কোনো লক্ষণই নেই। এত অদ্ভুত খবর তোমাকে কে দেয়? কে তোমাকে এসব লাগিয়ে বেড়ায়? কেন? বিশিষ্ট শিল্পপতি মারুফ সাহেবের গোয়েন্দা থাকতে পারলে তার স্ত্রীর এক দুজন কেন থাকবে না? বিয়ের পর এতদিন আজ নতুন রূপে তোমাকে দেখছি। ব্যাপার কি? এত শক্তি কই থেকে আসলো আজ? তুমি কোনোদিন এমন তো ছিলে না মিতু। নারীরা মমতাময়ী। ভালো হওয়ার একটা সুযোগ দিয়েছিলাম, হওনি। বরং তোমার নষ্টামি দিন দিন বেড়েছে। আমাকে কি বাচ্চা দেখার জন্য রেখেছ? কয়দিন আমার সাথে ভালোভাবে কথা বলেছ? কয়দিন আমরা একসাথে বিছানায় গেছি ভালো করে? শেষ কবে আমাদের ফিজিক্যাল রিলেশন হয়েছিল মনে পড়ে তোমার? তবু একটা মেয়ে শুধু ফিজিক্যাল রিলেশন চায় না, চাই স্বামী তাকে সম্মান করুক, গুরুত্ব দিক, ভালোবাসুক। একবেলা খেলেও সমস্যা নাই। প্লিজ স্টপস। এত রাতে কথা বলতে ইচ্ছে হচ্ছে না মিতু। ভালো লাগলে থাকো, না লাগলে দরজা খোলা আছে, চলে যেও। আমি যেমন আছি তেমন থাকবো। বাহ! তোমার মতো পুরুষ আর কি বলতে পারে? তাদের ধারণা এই কথা বলে বইয়েরা ভয়ে পেয়ে চুপ থাকে। হ্যাঁ, আমিও চুপ করে যেতাম। কারণ মেয়েদের যাওয়ার জায়গা কম। নিজের ফ্যামিলি যখন বলে মানিয়ে নাও, মেনে নাও, তখন একটা মেয়ে ধৈর্য ধরে পড়ে থাকে দিনের পর দিন, এই আশায় যে একদিন স্বামী ঠিক হবে। কিন্তু স্বামী নামক সে বস্তু আর বদলায় না। আচ্ছা, তুমি কি করতে চাও? কাপড় চেঞ্জ করতে করতে মারুফ বলে, অন্য মেয়ে হলেও আমিও তোমার কথায় ভয় পেয়ে চুপসে যেতাম। এতদিন মানসিক নির্যাতন, তুচ্ছ তাচ্ছিল, আমার বাবা মাকে গালাগালি, আমাকে শারীরিক হেনস্থা কি করনি তুমি? তবুও পথ চেয়েছিলাম, তুমি ঠিক হবে। হওনি যখন এখানে ইতি টানবো। মানে কি চাও তুমি? মারুফ, বিয়ের পর তুমি আমার জবটা ছাড়তে বাধ্য করেছিলে। আসলে প্রত্যেক মেয়ে নিজের পায়ে দাঁড়ানো থাকলে এমন পর্যায়ে অসহায় হয়ে পড়তে না। এটাও জেনে রেখো, সব মেয়ে টাকার লোভে পড়ে থাকে না। দরকার হলে না খেয়ে থাকবে, তবু নিজেকে অন্যায়ের কাছে দিনের পর দিন বিসর্জন সব মেয়ে দেয় না। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি ঠিক হলে না। বাহ মিতু, ইদানিং তোমার মুখে কথার খই ফুটেছে। নতুন করে কারো প্রেমে পড়েনি তো? মেয়েরা যখন ভরসা খুঁজে পায় তখন মুখে কথার খই ফুটে। মারুফ, তুমি নষ্ট বলে সবাই নষ্ট হবে, এটা ভাবতে যেও না। এমনকি তোমার চরিত্রের সাথে সবাইকে মিলাতে যেও না। এতদিন বাবা মা বলেছিল মানিয়ে নাও, এখন আলহামদুলিল্লাহ তোমার কর্মকাণ্ড দেখে তারাই বলছে চলে আয়। তাই বাচ্চাদের আগে পাঠিয়ে দিছি। আর শোনো, বাবা মা না বললেও আমি আর থাকতাম না, কষ্ট করতাম, একা থাকতাম, তবুও তোমার সাথে আর থাকার প্রশ্নই আসে না। কি বলতে চাচ্ছ তুমি মিতু? একদম সিম্পল কথা, যথেষ্ট হয়েছে। আর না, আর শোনো, তোমাকে এসব বলার জন্য আমার এতক্ষণ ধরেই বাসায় থাকা। পরে বলবে পালিয়ে গেছি। তোমাদের তো আবার সমাজের কাছে আমাদের উল্টো দোষী বানাতে চাইবা। তাই সত্য উন্মোচন করেই যাচ্ছি। সকাল হওয়ার আগেই যাচ্ছি অবশ্য। তুমি আমার বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো এত সাহস হলো কি করে? এতদিন বাচ্চাদের ভবিষ্যৎ ভেবে চুপ ছিলাম। এখন দেখলাম উল্টো তোমার কারণে বাচ্চারা নষ্ট হবে। আমার জীবনের কথা আর কি ভাববো? বাচ্চাদের কথা ভেবে সাহস করেছি। আমি নিজেই পড়ালেখা জানামি, অতএব এদের ভরণ পোষণ অসম্ভব না। এই বাচ্চা তুমি কখনোই পাবে না। এতদিন অ্যাডপ্টের কাগজ রেডি করেছি। তোমার কিছু বলার থাকে আদালতে বলো, বাদবাকি কথা আদালতেই হোক। আদালত যদি মনে করে তোমার যা প্রাপ্য, আই ক্যান ডু ইট। দুদিন পর বুঝবে, যখন পাশে কেউ থাকবে না। টাকার অভাব বুঝো? এতদিন তো বুঝুনি, এবার বুঝবে। তুমি কি করে বুঝবে? বিয়ের কয়েকদিন পর থেকে তোমার এসব কর্মকাণ্ড শুনে আসি। শুরুর দিকে বিশ্বাস করিনি, এরই মধ্যে দু বাচ্চার মা হয়ে গেলাম। আর খেয়াল করা হয়নি যে তুমি দিন দিন এতটাই দূরে সরে যাচ্ছ। যখন জানলাম ততক্ষণে তোমাকে ফেরানোর কম চেষ্টা করিনি। ফলাফল কি হলো? উল্টো মানসিক নির্যাতন সইতে হতো। তোমার বাবা মা তোমাকে মানুষ করতে পারেনি, আর আমি কি করে করব? আর টাকার কথা বলছো, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না মারুফ। বাহ, অনেক চালাক হয়ে গেছো। টাকাও ম্যানেজ আছে। আমার মানসিক অবস্থা কেমন ছিল সেটা তোমাকে বলে লাভ নেই। অসংখ্য দিন কেঁদে বালিশ ভিজিয়েছি, কেউ দেখেনি। গত 1 বছর থেকে নিজেকে সামলেছি। আস্তে আস্তে নিজেকে ভালোবাসতে শুরু করেছি। মানসিক শক্তি সঞ্চয় করেছি। চাকরির ব্যবস্থা করেছি, যাতে তোমাকে ছেড়ে গেলে অসুবিধা না হয়। প্রত্যেক মেয়ের এভাবেই করা উচিত। আফসোস অনেক মেয়ে তা পারে না। আমি আমার পরিবারকে কাছে পেয়েছি, তাই সহজ হয়েছে। চুপ করো, তোমার লেকচার বন্ধ করো প্লিজ। মাথা অনেক ধরেছে, যাও ঘুমাও। কাল এ নিয়ে কথা বলা যাবে। তোমাদের মেয়েদের কথা ঠিক নেই, কাল দেখবি মন বদলে গেছে। সব মেয়েদের দুর্বল ভাবা ঠিক না।
একটা মেয়ে যখন নিজের পরিবারের পাশে থাকে, বাবা মা পাশে থাকে, ভাই বোন থাকে, তখন সে দুর্বল হয় না। আর হ্যাঁ, নেক্সট সপ্তাহ থেকে আমি চাকরিতে জয়েন করছি। সব পাক্কা করে এতদিন রেখেছি। বলতে পারো ডিভোর্সের আয়োজন এতদিন থেকে করে আসি। ফাইনালি সেটা করতে পারছি বলে শান্তি লাগছে। একটা চরিত্রহীন ভালোবাসাহীন কাপুরুষের সাথে সংসার করার চেয়ে একা থাকা ঢের শ্রেয়। মারু কিছুটা চিৎকার করে, মিতু, আমি ভাবতে পারছি না তোমার এত সাহস হবে। কি করে এতটা বদলে গেলে? এমন তো তুমি ছিলে না। পাগলামি বাদ দাও, ঘুমাতে যাও। কাল এ নিয়ে আমরা কথা বলবো মিতু। আমার কথা বলা শেষ, তুমি ঘুমাতে যাও। আমি হয়তো রাতে চলে যেতে পারি। কাজের মেয়েকে সব গুছিয়ে বলে দেওয়া আছে। আর কেয়ারটেকার রহিম ভাইকে বুঝিয়ে দিয়েছি, তোমার অসুবিধা হবে না। টিয়া ময়নাকে নিয়ে থাকো। আর হ্যাঁ, মেয়েদের দুর্বল ভেবো না। সব মেয়ে ছাড় দেয় না। আর আরেকটা শেষ কথা বলি, আল্লাহ সবাইকে ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। সাবধান হয়ে যাও। কথাগুলো বলে রুম থেকে বের হয়ে অন্য রুমে চলে যায় মিতু। ঘরের মধ্যে অস্থির পায়চারি করছে মারুফ। মিতুর এমন রক্তচক্ষু সে আগে কোনোদিন দেখেনি। এতদিন সে যা যা বলেছে বিনা বাক্যে মিতু মেনে নিয়েছে। হুট করে এত সাহসী হলো কি করে, সেটা ভাবতেই পারছে না মারুফ। যা সে কোনোদিন ধারণা করেনি সেটা হচ্ছে। আজকের পুরো দিনটা খারাপ করেছে মিম, আর রাতটা খারাপ করছে মিতু। শালার মেয়েগুলো এত ইমোশনাল। মারুফের চিন্তা ক্রমশ বাড়ছে। সম্মানহানি হবে সব জানাজানি হলে। মিতুর যা অবস্থা, ওকে ফেরানোর এখন যাবে না। বাচ্চাদের যদি ফিরে না পায় তাহলে তার থাকাটা বেশ কষ্টের। দুটো বাচ্চাকে সে পাগলের মতো ভালোবাসে। মিতু তাকে বাচ্চাদের থেকে সরিয়ে কষ্ট দিতে চায়। মারুফ ভাবতে পারে না। মারুফ ভাবতে থাকে, ধুর, যত সব পাগল ছাগল মেয়েদের সাথে এতদিন সে ছিল, সবাই তাকে মানসিক পাগল করে ছাড়বে দেখছি। ক্লান্ত দেহ বিছানায় এলিয়ে দেয়। রাজ্যের ঘুম থাকলেও এখন আর তার ঘুম আসে না। মানুষ কখনো কখনো চারপাশ থেকে খুব একা হয়ে যায়। আপাতত মারুফ সেরকম একা। মিমকে উদ্ধার করে যতক্ষণ হাসপাতালে নেওয়া হয় ততক্ষণে অবস্থার বেশ অবনতি হয়। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার পর অজ্ঞান হয়ে গেছে সে। মাথায় আঘাত পাওয়ার পর একটা দীর্ঘ সময় অজ্ঞান থাকলে যা যা হয় তার সবকিছুর আশঙ্কা করেছেন ডাক্তাররা। খবর পেয়ে দ্রুত হাসপাতালে আসেন মিমের বাবা মা। এমনকি স্বামী মামুন তার ছেলেকে নিয়ে হাসপাতালে আসে। ডাক্তাররা অবস্থা খারাপের দিকে যেতে থাকায় অস্ত্রোপচার করেন। ক্ষত স্থানগুলোতে ব্যান্ডেজ করেন। 24 ঘন্টা না গেলে কিছু বলা মুশকিল। জ্ঞান না ফেরা পর্যন্ত ডাক্তাররা কোনো আশ্বাস দিতে পারছে না। এতটা সময় কেবল আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া বিকল্প আর কোনো পথ খোলা ছিল না মিমের স্বজনদের হাতে। প্রার্থনারত সবাই যখন হাসপাতালের বারান্দার অস্থির হয়ে পায়চারি করছেন, তখন ডিউটি ডাক্তার জানান হঠাৎ করে জ্ঞান ফিরেছে মিমের। ইশারায় সে কারোর সাথে দেখা করার আবদার করছে বারবার। রোগীর কন্ডিশন বিবেচনায় ডাক্তার নিষেধ করলেও মিমের বারবার আবদারের ফলে মামুনকে দেখা করার অনুমতি মিলে। সবাইকে অবাক করে দিয়ে 24 ঘন্টার অনেক আগেই চোখ মিলে তাকায় মিম। তার দু চোখ খুঁজছে দুজন মানুষকে, একজন তার ছেলে, অন্যজন স্বামী। জ্ঞান ফেরার পর হাসপাতালের আইসিইউ বেডে মামুন তার ছেলেকে নিয়ে যায়। তাদের দেখে চোখ দিয়ে খানিকটা অশ্রু গড়িয়ে পড়ে। কিছু বলার চেষ্টা করে মিম। মামুন থামিয়ে দেয়, এখন কিছু বলতে হবে না। আগে তুমি সুস্থ হয়ে নাও, তখন ইচ্ছে মতো কথা বলো। ভাঙ্গা ভাঙ্গা গলায় মিম বলে, না মামুন, আমার সময় বোধহয় বেশি নেই। আমি যা পাপ করেছি এটা অবধারিত শাস্তি। শেষবেলায় এতটুকু সান্ত্বনা পাবো, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শেষবেলায় তোমার বউ হয়ে মরে যেতে চাই। কান্নায় ভেঙে পড়ে মিম। এতটাই ভেঙে পড়ে যে উপস্থিত বাবা ছেলের চোখেও জল আসে। প্লিজ, এমন কথা থাক মিম, আগে সুস্থ হও। এভরিথিং উইল বি ওকে। জাস্ট নিজেকে কন্ট্রোল করো। সুস্থ হও জলদি, আমরা পাশে আছি তোমার। তোমার মনে আছে মামুন, তুমি বিয়ের পর কথা দিয়েছিলে আমি কখনো কোনো ভুল করলে তুমি আমাকে শুধরে দেবে, কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না। মনে আছে তোমার মামুন? প্লিজ এসব থাক মিম, এখন এত সব বলার সময় না। তুমি সুস্থ হও, সব ঠিক হয়ে যাবে। না, তুমি বলো আমাকে ক্ষমা করেছো। প্লিজ বলো, প্লিজ। খুব কষ্ট হচ্ছে কথা বলতে, তবু বলছে, প্লিজ বলো। ভাঙা গলায় কাঁদো কাঁদো স্বরে বলে মেম। সে নিজেকে ধরে রাখতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। ইশারায় ছেলেকে কাছে ডাকে। তারপর ছেলেকে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, প্লিজ মামুন, বলো তুমি আমাকে ক্ষমা করেছো। আমি পাপী, আমার যা শাস্তি হওয়ার তা হচ্ছে। এখন তুমি ক্ষমা করো প্লিজ। তুমি সুস্থ হয়ে ফিরে আসো, সব আবার ঠিক হয়ে যাবে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মিম, আমরা আবার একসাথে থাকবো। স্মিথ হাসি দেয় মেম। যাক, এবার মরতেও শান্তি পাবো। সান্ত্বনার বাণী হোক আর যাই হোক, তুমি বলেছো এতেই শান্তি। একসাথে থাকতে না পারি, মৃত্যুর আগে তো তোমার ক্ষমা পেয়েছি। ছেলেটাকে শেষবার অনেক আদর করে ইশারায় হাত উঁচিয়ে স্বামীর হাতটা ধরার আবদার করে মেম। মামুনের চোখ দিয়ে খানিকটা জল আসে। সে হাত বাড়িয়ে দেয়। একদিন যে মেয়েটিকে বিয়ে করে ঘরে এনেছিল, আজ তার কঠিন মুহূর্তে মামুনকে বেশ বিচলিত করে তোলে। ভেতর থেকে সে খানিকটা ভেঙে পড়ে। যতই যাই হোক, সে তার বাচ্চার মা। এই মানুষটাকে সে ভালোবেসেছিল সমস্ত সত্তা দিয়ে।
মিম অস্পষ্ট গলায় বলতে থাকে, মামুন, তোমার হাত ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এটাই আমার শেষ চাওয়া। মিম আস্তে আস্তে চোখ বন্ধ করে নেয়। মিমের শ্বাস প্রশ্বাস দ্রুত নিচে নামতে থাকে। গলার গোঙ্গানি শোনা যায়। মামুন কিছু বলতে পারে না, কেবল মিমের হাত ধরে ফ্যালফ্যাল করে মিমের দিকে তাকিয়ে থাকে। ডাক্তার সবাইকে সরে যেতে বলেন দ্রুত। মিমের কন্ডিশন হঠাৎ করে ভয়ঙ্কর রকম খারাপ হয়ে যায়। ডাক্তাররা চেষ্টা চালিয়ে যেতে থাকেন। মিমের মাথার শিওরে থাকা মনিটর তখন ডাক্তারদের বার্তা দিচ্ছে মিম খুব দ্রুত চলে যাচ্ছে সবার থেকে। কিছুক্ষণ সবার পিনপতন নীরবতা। ডাক্তারের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মিম চলে যায়। ডাক্তাররা চিরচরিত বাক্যে মামুনকে জানায় মিম আর নেই, তাদের এখন করার কিছু নেই। এতটাই রক্তক্ষরণ হয়েছে যে বাঁচানো সম্ভব ছিল না। তবুও অলৌকিকভাবে একটু আগে সে কিছুক্ষণ ভালো ছিল। মামুনের ধারণা হয়তো ক্ষমা চাইবার জন্য সে সৃষ্টিকর্তার নিকট থেকে সময় চেয়ে নিয়েছিল। বাঁধ ভাঙা জলে সে মামুনকে জানান দেয় তার বুকের ভেতরটা সত্যি খালি লাগছে। এমন হবার কথা ছিল না। মামুনের ছেলে বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। বাইরে বাবা মা অঝোর ধারায় কাঁদেন। মামুন ভাবতে থাকে, এত কিছুর পেছনে নিশ্চয়ই তার অনেক ভুল ছিল, অবহেলা ছিল। ঠিকমতো খেয়াল করেনি, না হলে মিম এত ভুল করতে পারত না। আজ মিম মৃত্যু দিয়ে সব প্রশ্ন আরো উগড়ে দিল। মামুন চুপচাপ সামনের চেয়ারে বসে নিজেকে দোষারোপ করতে থাকে। হাসপাতালের কার্যক্রম শেষ করে বাসায় নিয়ে আসা হয় মিমকে। শেষ বিদায় দিতে গিয়ে ছেলেটা ভেঙে পড়েছিল বারবার। মামুন তাকে বুকে জড়িয়ে রাখে। কোনো কোনো ভুলের মাসুল যে এভাবে দিতে হয় তা কে জানত। মামুন মিমকে কবরে শুয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। সে আত্ম উপলব্ধি করতে থাকে, কোথাও কি তার ভুল ছিল? যাকে সে ছেড়ে দিয়েছিল তার প্রতি হঠাৎ এত মায়া এলো কোথা থেকে? সে মারা গেছে বলে কেবল মায়া জন্মেছে? বেঁচে থাকলে কি ক্ষমা করত? হয়তো কখনোই করতো না। ছেলেরা হাজার ভুল করলেও ক্ষমা পায়, কিন্তু একটা মেয়ে কি তা পায়? নিশ্চয়ই পায় না। মামুন ভাবতে থাকে, হারানো প্রেম খুঁজে ফেরা মানুষরা কেমন হয়? যে প্রেম হৃদয়ে বারবার জানান দেয়, যে প্রেমে এত স্বাদটা এসে শিখেছিল অষ্টাদশী এক তরুণী মিম কোনো একদিন। তাকে একদিন না পেলে শূন্য মনে হতো চারপাশ। মনে হয় পৃথিবীর মোহ যেন ফুরিয়ে গেছে। অথচ তাকে কিছু ভুলের জন্য ছেড়ে দিয়েছিল। একবার কি ক্ষমা করে যেত না তাকে? তা না হলে তাকে কাচের মতো ভেঙে খান খান করে দিল। মিমের মৃত্যুর খবর তার বিশ্বস্ত কারোর মাধ্যমে মারুফের কাছে একসময় খবর পৌঁছে, কিন্তু তার চেহারায় খুব একটা চিন্তারেখা দেখা যায় না। বিষণ্ণতার যত সব লক্ষণ, তা সব বউ চলে যাবার কারণে। আলাদা করে মিমের জন্য তার মনের কোনো অবস্থার পরিবর্তন হয় না। কেন যেন তার কাছে মনে হয় বরং উটকো ঝামেলা গেল। মন মানসিকতা ভালো না থাকায় সিঙ্গাপুর যাওয়াটা আর কয়েকদিন পিছিয়ে দেয় মারুফ। মিতুর স্বামীর বাসায় আর থাকেনি। সকাল হতে না হতে লাগেজ নিয়ে বাবার বাসায় চলে যায়। একটা চরিত্রহীন স্বামীর সংসারে থাকা সম্ভব না বলে একটা অনিশ্চিত জীবনে সে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। কলেজ লাইফে এক সময়ের তুমুল প্রেম ছেড়ে বাবা মায়ের দিকে তাকিয়ে বিয়ে করে মামুনকে। মারুফের সাথে যখন মিতুর বিয়ের প্রস্তাব আসে তার কাছে, তখন তার হাতে কোনো অপশন ছিল না। লিমনকে সে ভালোবাসত ঠিক, কিন্তু লিমন শুরুতে এত খেয়ালি ছিল না। নেশাখোর ছিল। অনেক চেষ্টা করেছিল মিতু ফিরিয়ে আনতে, কিন্তু পারেনি। লিমন ব্যাপারটা পাত্তাই দিত না। এজন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মিতুকে বেগ পেতে হয়নি। একটা নেশাখোরের সাথে জীবন কাটানোর কোনো মানেই হয় না। এদিকে বাবা মায়ের ধারণা ছিল বড়লোক ছেলে নিশ্চয়ই তাকে সুখী করবে, কিন্তু সুখ যে কোথায় থাকে তা কেউ জানে না। 7 বছরের প্রেম ছিল তার সহপাঠী লিমনের সাথে, কিন্তু লিমন সম্পর্কে কখনোই সিরিয়াস ছিল না। মিতুর বিয়ে ঠিক হওয়ার পর কিছুটা টরক নড়ে। ততদিনে সময় শেষ। লিমন অনেক চেষ্টা করেও কাউকে মানাতে পারেনি। সেই দুঃখে শহর ছেড়ে পালিয়ে যায় সে। নেশা তাকে অবশ্য আর ছাড়েনি। এমনিতে রাজনৈতিক দল করত, নেতাদের পিছু পিছু থাকত, কিন্তু গুন্ডামি বাদ দিতে পারেনি কোনোদিন। বিয়ের কয়েকদিন পর পর্যন্ত লিমনের কোনো খবর পায়নি। আসলে সে খবর নেবার চেষ্টাও করেনি। লিমনকে ছাড়া যে মিতুর কষ্ট হয়নি তা না। বাবা মা, পরিবারের দিকে তাকিয়ে সব ভুলে যাবার বৃথা চেষ্টা করে। কিছুদিন পর লিমনের পাগলামি বেড়ে যায়, হুমকি দিতে থাকে। অনেকবার লিমন যোগাযোগ করতে চেয়েছে, ছেড়ে আসতে বলেছে স্বামীকে। সব সামাল দিয়েছে নিজ হাতে মিতু। তবু সে অন্যায় করেনি, অন্যায়কে লালন করেনি। স্বামীকে ভালোবেসে সবকিছু ছেড়ে দিয়ে প্রতিব্রতা সংসারে হয়ে থাকার চেষ্টা করেছে। এই জন্য লিমনকে বিন্দু পরিমাণ প্রশ্রয় দেয়নি, বরং লিমনকে বারবার তাড়িয়ে দিয়েছে বিয়ের পর। নিজের সত্তা সে কখনোই বিসর্জন দেয়নি মিতু। স্বামীর সংসার ত্যাগ করে বাবার বাড়িতে নতুন করে সব মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। এদিকে মারুফ অনেকবার গিয়েছে মিতুর বাসায়। অনেকবার চেষ্টা করে মিতুকে ফেরাতে পারেনি। এমনকি মিতুর সাথে দেখা করতেও পারেনি। হুমকি ধামকি কোনো কিছুতেই মিম কর্ণপাত করেনি, বরং আদালতে যাওয়ার কথা শুনিয়েছে। ডিভোর্স অবধারিত জেনে বেশ চুপসে গেছে মারু। জীবন এত ওলটপালট হবে ভাবতে পারেনি। কত সহজে তার সমস্ত শক্তি খর্ব হতে লাগলো, তা ভাবলেই সে শিওরে ওঠে। মারুফ ডিভোর্স লেটার পেল ঠিক 1 সপ্তাহ পর মিতুর কাছ থেকে। ভাবতে পারছে না মেয়েটা এত কঠিন সিদ্ধান্ত নেবে। এখন আর তাকে ফেরানোর পথ নেই।
মিতু পুরোটাই বদলে গেছে। এক বদলে যাওয়া মিতুকে সে আবিষ্কার করে এতদিন পর সে জানে মিতু আর ফিরবে না। দীর্ঘ আয়োজন শেষে বেশ শান্ত মাথায় যারা বাসা ছেড়ে যায় তারাই যাই হোক আর ফিরবে না, সেটা সে জানে। তার চারপাশ জুড়ে একদিনের ব্যবধানে সব একাকিত্ব এসে ভিড় করেছে। বেঁচে থাকা তা অর্থহীন মনে হচ্ছে। সব শুনে তার বাবা মা তিরস্কার করছে এখন, বরং মিতুকে সাপোর্ট দিচ্ছেন। চারপাশ থেকে আপন মানুষ খুব দ্রুত সরে যাচ্ছে, যা এতদিন সে কল্পনাও করেনি। মানসিকভাবে সে ভেঙে পড়েছে খানিকটা। সেদিন আইনজীবীর সাথে পরামর্শের জন্য বাসা থেকে বের হয় মারুফ। যেভাবে হোক বাচ্চাদের ফেরত পাওয়ার আইনি লড়াই চালিয়ে যেতেই হবে। বাচ্চাদের কাস্টাডিও তাকে পেতেই হবে। মৃদুকে তাহলে একটা উচিত শিক্ষা দেওয়া হবে। বাইরের আকাশটা আজ অন্যরকম। মারুফের মনের মতো ওলটপালট হচ্ছে। এক জীবনে এত সত্যের মুখোমুখি হওয়া লাগবে গতকালও তার কল্পনায় ছিল না। কত সহজেই বদলে গেল সব। ঘর দুনিয়ার ওদের ছাড়া সব ফাঁকা ফাঁকা লাগছে। মানসিক যন্ত্রণা তাকে পেয়ে বসছে। এতদিন এসব কিছুই টের পায়নি, কিন্তু এখন দিন দিন অস্থিতিশীলতা তাকে পেয়ে বসে। জানি না সে কি করবে এখন। নিজের গাড়ি নিয়ে ছুটে চলে আইনজীবী তার বন্ধু রহমানের চেম্বারের দিকে। ঠিক এক সপ্তাহ পর হঠাৎ করে পুলিশ আসে মামুনের বাসায়। মামুন তখন বিকেলে বারান্দার তার এক বন্ধু শায়লার সাথে গল্প করছিল, মূলত মিমকে নিয়ে। অনেকটা স্মৃতিচারণমূলক কথা। শায়লা গত মাসে দীর্ঘদিন পর ইংল্যান্ড থেকে ফিরেছে। বন্ধুর এই অবস্থা শুনে দ্রুত আসে মামুনের সাথে দেখা করতে। হঠাৎ পুলিশকে দেখে বেশ অবাক হয় তারা দুজনেই। ওসি শহীদুলের নেতৃত্বে 3 জন পুলিশ সদস্য এসেছেন। তাদের বসতে দিয়ে মামুন জিজ্ঞেস করে, ওসি সাহেব, আপনি হঠাৎ কি মনে করে? সরি, অসময়ে আপনাকে বেশ ডিস্টার্ব করার জন্য। ওসি শহীদুল আর চোখে শায়লাকে দেখে দেখে বলেন, না না ঠিক আছে বলুন, ইনি কি হন আপনার মিস্টার মামুন? শায়লাকে ইশারা করে বলেন ওসি, ও আমার ছোটবেলার বন্ধু শায়লা। দীর্ঘদিন পর দেশে এসেছে, তাই দেখা করতে এসেছে। ও আচ্ছা। হাই মিস শায়লা, কেমন আছেন? জি বেশ ভালো। আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি মিস শায়লা? জি অবশ্যই করুন। কিছুটা ঘাবড়ে যায় শায়লা। এমন পরিস্থিতিতে সে বাংলাদেশে কখনোই পড়েনি। আপনার স্বামী কোথায় আছেন? প্রশ্নটা একান্ত ব্যক্তিগত, তবু করে ফেললাম। জি, ও ইংল্যান্ডে থাকে। যদিও আমি সিঙ্গেল মাদার, এক কথায় ডিভোর্সি। আমাদের 4 মাস আগে ডিভোর্স হয়ে গেছে। ও সরি। থ্যাংক ইউ মিস শায়লা। মামুন সাহেব, আপনাকে কিছু বিষয় জানাতে আসলাম। জি বলুন ওসি সাহেব। নিহতের বাবার পরিবার থেকে ধারণা করা হচ্ছে এটা একটা হত্যা। কেউ অ্যাক্সিডেন্টের নাম করে হত্যা করেছে। আপনার কি এমন ধারণা হয়? কার ধারণা এমন ওসি সাহেব? আর কেনই বা এমন ধারণা? গতকাল নিহত মিমের আপন ভাই সুমন অস্ট্রেলিয়া থেকে ফেরত এসেছেন। উনি অ্যাক্সিডেন্টের জায়গায় স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলেছেন। তখন অনেকে ওনাকে জানিয়েছে যে যে ট্রাকে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নাকি একটু অদূরে দীর্ঘক্ষণ থেকে অপেক্ষামান ছিল। উনি রোডে আসার সময় তীব্র গতিতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আমরা অবশ্য ট্রাক শনাক্ত করেছি, ড্রাইভার পলাতক। অদূরে এক বাসার সিসিটিভিতে সে কথার সত্যতা প্রমাণ পেয়েছি। তাই আমাদের ইনভেস্টিগেশন করাই লাগবে। আর কেস ফাইল হয়ে গেছে। ও মাই গড, সুজন আমাকে তো কিছুই জানায়নি। আমরাই তাকে জানাতে নিষেধ করেছিলাম। আপনার স্ত্রীর সাথে অ্যাক্সিডেন্টে আগের দিন রাতে সুমন সাহেবের সাথে ফোনে দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। তখন উনি নাকি বিপদের আশঙ্কার কথা ভাইকে জানিয়েছিলেন। আমি তো কিছুই জানি না। আস্তে আস্তে সব জানবেন মামুন সাহেব। যেহেতু মামলা হয়েছে, কিছু সত্য মিথ্যা প্রকাশ তো পাবে। মানে কি? সুমন মামলা করেছে। জি, মামলা হয়েছে। তবে কাউকে আসামি করা হয়নি। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখছি। তদন্তের স্বার্থে খুব বেশি কিছু জানাতে পারবো না। তবে কিছুটা আলামত পেয়েছি। আপনাকে আমাদের কোঅপারেট করতে হবে মামুন সাহেব। জি অবশ্যই। আপনার সাথে দাম্পত্য কলহ ছিল ওনার। আপনি তাকে মৃত্যুর কিছুদিন আগে বাবার বাসায় রেখে এসেছিলেন। কেন রেখে এসেছিলেন তাও আমরা জেনেছি। আপনি অবশ্য আপনার জায়গা থেকে 100% রাইট ছিলেন। আমরা এও জেনেছি যে বিশিষ্ট শিল্পপতি মারুফ সাহেবের সাথে ওনার ফিজিক্যাল সম্পর্ক ছিল। অ্যাক্সিডেন্টের অদূরে একটা ফ্ল্যাটের মিমের নিয়মিত যাতায়াত ছিল, যেটা মারুফ সাহেব রেন্ট নিয়েছিলেন। আর সে বাসাটা আপনার বন্ধু রকিবের। জি, যা শুনেছেন সব সত্য। ইতিমধ্যে আমরা 6 থেকে 7টা মোবাইলের কল লিস্ট চেক করেছি। বেশ কিছু অসামঞ্জস্যতা মিলেছে। আপাতত কিছু বলছি না। তদন্তের সাথে আপনারা অনেকেই আমাদের সন্দেহের তালিকায়। কি বলছেন এসব? আপনারা কি আমাকে সন্দেহ করছেন? জি করছি। যদিও আপনার শ্বশুরবাড়ি থেকে আপনার অনেক প্রশংসা করা হয়েছে, কিন্তু আমরা তদন্তের সাথে কাউকে ছাড় দিতে রাজি না। আপাতত আপনি শহর ছেড়ে কোথাও যাবেন না। আমরা কেউ শিওর না এটা হত্যা। তবে মামলা হয়েছে তাই দেখতে হচ্ছে। হয়তো প্রয়োজনে কবর থেকে লাশ তুলতে হতে পারে। তবে সেটা আমাদের প্রাথমিক তদন্তের পর। যদি কিছু প্রমাণ পাই, আদালতের অনুমতি নিয়েই বাদবাকি কাজ করব। মিমকে চিকিৎসা দেওয়া কর্তব্যরত ডাক্তারের সাথে আমরা আলাপ করব এ নিয়ে।
আপনারা আপনাদের কাজ করুন। আমিও চাই যদি হত্যা হয় তবে আমরা যেন ন্যায় বিচার পাই। আপনি কি কাউকে সন্দেহ করেন? জি না, একদম না মামুন সাহেব। সন্দেহ করলে একজনকেই করা যায়। একমাত্র লোক ওই যে মারুফ সাহেব, যে আমার সংসার তছনছ করে দিয়েছে ওসি সাহেব। উনি মামলা হওয়ার পর থেকে বাসা থেকে বের হচ্ছে না খুব একটা। আমরা ওনার উপর কড়া নজর রাখছি। দেখা যাক কি হয়। তাহলে আর কি প্রমাণ লাগে? কিছু যদিও হয়ে থাকে তবে উনিই করেছেন। মামুন সাহেব, আপনি কি করে শিওর হলেন উনি করেছেন? না, এছাড়া আর কে হতে পারে? অনেকেই হতে পারে। আমরা যেহেতু ইনভেস্টিগেশন করছি, নিশ্চয়ই সত্য মিথ্যা বের হয়ে আসবে। আচ্ছা ওসি সাহেব, আপনারা আপনাদের কাজ করুন। সহযোগিতা যতটুকু লাগে আমরা করব। আচ্ছা মামুন সাহেব, আপনার বন্ধু রাকিব সাহেব যে আপনার স্ত্রীকে উত্ত্যক্ত করতেন, ফিজিক্যাল অ্যাটাচের জন্য চাপ দিতেন, এমনকি কথা না শুনলে উনি মারুফ সাহেবের কথা আপনাকে জানিয়ে দেবেন বলে হুমকি দিতেন, এসব কি জানতেন আপনি মামুন সাহেব? এ নিয়ে মারুফ সাহেব আর রাকিব সাহেব দুজনের বেশ ঝগড়া করেছেন। সে খবর আমরা পেয়েছি। রাকিব সাহেবের গতিবিধি সবসময় সন্দেহজনক ছিল। এমনকি আপনার বাসার আগের কাজের ছেলে মিল্টন আমাদের সন্দেহ তালিকায়, যাকে 3 মাস আগে চাকরিচ্যুত করেছিলেন তুচ্ছ কারণে আপনার স্ত্রী। কি বলেন এসব? আমি এসবের কিছুই জানি না। তবে হ্যাঁ, রাকিবের কাছে থেকে তার ফ্ল্যাটে যাতায়াতের কথা শুনেছি। তার মাধ্যমে শুনেছি মারুফের সাথে মিমের সম্পর্কের কথা। মিল্টন প্রায় সময় চুরি করতে বলে জেনেছি মিমের কাছ থেকে। সেজন্য সে চাকরিচ্যুত করেছিল। অথচ ঘটনা ভিন্ন ছিল মামুন সাহেব। আপনি হয়তো সেসব জানেন না। অন্য কিছু লুকাতে মিল্টনকে সরিয়ে দেওয়া হয়েছিল। আপাতত আমরা আপনাকে তা বলছি না। আর রাকিব অনেক জ্বালিয়েছেও, পাত্তা না পেয়ে আপনাকে জানিয়েছে। মিম তার কথায় রাজি হয়নি। আপনি নাকি সেই বাসার কেয়ারটাকিকে টাকা দিয়েছিলেন মিমের আসা যাওয়ার খবর জানাতে। হ্যাঁ দিয়েছিলাম। একজন স্ত্রীর খবর নিতে এতটুকু দেওয়া কি পাপ? না না না, উত্তেজিত হচ্ছেন কেন? আমি পাপের কথা বলিনি। জাস্ট জানতে চাওয়া। আমরা সুমন সাহেবের মাধ্যমে আপনার স্ত্রীর মোবাইল অবধি তালিকায় নিয়েছি। যাচাই বাছাই করছি। দেখি কি হয়। ওকে ওসি সাহেব, দেখেন। আচ্ছা মামুন সাহেব, আমি যাই আজ। অন্যদিন প্রয়োজন হলে আসব, অথবা আপনাকে ডেকে পাঠাবো। আশা করছি আপনার সহযোগিতা পাব। জি নিশ্চয়ই। শায়লার দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান ওসি। তারপর স্মিথ এসে শায়লার উদ্দেশ্যে বলেন, আবার হয়তো দেখা হবে। শায়লা মাথা নাড়ায় না বুঝে। ওসির কথায় যেন অপার রহস্য। ওসি শহীদুল এক কদম সামনে গিয়ে আবার ফিরে এসে বলেন, মিস শায়লা, আপাতত আপনি ওই শহর ছেড়ে যাবেন না প্লিজ। শায়লার মেজাজ করে রাখা কঠিন হয়ে যায়। আপনার কি মাথা খারাপ ওসি সাহেব? যা তা বলছেন। আমি এসেছি বন্ধুর বিপদে সহমর্মিতা জানাতে। উল্টো আপনারা আমাকে ফাঁসাচ্ছেন। এ কেমন এই দেশের আইন? দেখেন মিস শায়লা, উত্তেজিত হবেন না প্লিজ। আপনাকে আমরা সন্দেহ করছি না, শুধুমাত্র একটু সহযোগিতার কথা বলছি। এটুকু করুন প্লিজ। আর শুনুন, সব ওসির এসব কেসে মাথা খারাপই থাকে। আশেপাশে যাকে দেখে তাকেই সন্দেহ করে। আপনি আমাদের সন্দেহের তালিকায় না হলেও সুষ্ঠু তদন্তের সাথে এটুকু সহযোগিতা আপনার থেকে আশা করছি। নিশ্চয়ই করবেন। ওসি শহীদের কথা শেষ করে দ্রুত বেগে চলে যান বাসার বারান্দা থেকে। ঝিম মেরে বসে থাকে মামুন। ভাবতেই পারছে না কি হচ্ছে এসব। সুমনের সাথে কথা বলা দরকার। সুমন তো তাকে বলতে পারত। শায়লা বেশ ঘাবড়ে গেছে যদিও। এসব কি মামুন? আমি এসে কি একটা ঝামেলায় পড়ে গেলাম? এমন জানলে আসতামই না। আর এত ভেবো না। যা সত্যি তা পরিষ্কার। এসব নিয়ে মাথা ব্যথা বাড়িও না। দেখা যাক কি হয়। আর আমি তো আছি। পুলিশ দেখুক তার মতো করে। আচ্ছা আমি যাই রে। পরে কথা হবে। বেশি ভেবো না প্লিজ। আমি কাল আইনজীবীর সাথে কথা বলবো। দেন তুমি ফিরে যেও দ্রুত। আচ্ছা মামুন, দেখা যাক। ভালো থাকিস। নিজের খেয়াল নিস। শায়লা চলে যায়। মামুন তখনও বারান্দায় বসে থাকে। তখন সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত নেমে এসেছে। আজ শুক্লা পঞ্চমীর চাঁদ উঠেছে মেঘমুক্ত আকাশে পিঠে। ওদিকে তাকিয়ে বেনসন হেজেসের প্যাকেট খুলে একটা সিগারেট ধরায়। ধোয়া ছাড়ে আর ভাবনার জগতে হারিয়ে যায়, যেখানে তার আশেপাশে জুড়ে ছিল কেবল মিম। সে মিম হারিয়ে গেছে বেঁচে থাকতেই। আজ কেন জানি সব কিছু ধোঁয়াশা লাগছে। আসলে কি মিমকে হত্যা করা হয়েছে? আপাতত এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। তবে আজ মামুন নিজেই স্ত্রীর হত্যার সন্দেহভাজন। মামুনের কাছে সব কিছু কেমন রহস্য লাগছে। মানুষের জীবন গল্পগুলো কি এমন রহস্যময় হয়? একটা রহস্যের আঁচ লাগিয়ে কি কারো কারো জীবনের জবনিকাপাত হয়? তাও আরেক রহস্য। আসলে প্রত্যেকটা মৃত্যু এক একটা রহস্য। এই রহস্য সবাই ভেদ করতে পারে না। এর মাঝে পুলিশের নানাবিধ দৌড়ঝাঁপের মাঝে আবাসিক এলাকার মারুফের সেই ভাড়া করা একটি ফ্ল্যাট থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ওসি শহীদুল জানান, যে ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার হয়েছে সেখানে তিনি একা থাকতেন তার স্ত্রী ছেড়ে যাওয়ার পর। ওই ফ্ল্যাটের মেঝেতে তার লাশ পড়েছিল। আত্মহত্যা নাকি খুন, পুলিশ কোনো কিছুই প্রাথমিকভাবে সুরাহা করতে পারেনি।
পুলিশ ময়না তদন্তের জন্য লাশটা হাসপাতালে পাঠিয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ এও জানিয়েছে যে তার অফিস থেকে খোঁজ খবর নিয়েছেন। গত 7 দিন ধরে মারুফ তার অফিসে যায়নি। দীর্ঘদিন বাসা থেকে বের হতে না দেখে বাসার মালিকের সন্দেহ হলে পুলিশে খবর দেন তিনি। এই কয়দিনে মারুফ কারোর সাথে কথা বলেনি। আত্মীয়স্বজন, বাবা মা কারোর সাথে কল করে খুব একটা কথাও বলেনি। অফিসের প্রয়োজনে কেবল ম্যানেজার রাব্বির সাথে কথা বলতো, তাও খুব কম। নিজেকেই কয়েকদিনে বেশ আলাদা করে ফেলেছিল। এদিকে মিমের মৃত্যুর পর পুলিশের ইনভেস্টিগেশন নজরদারি বেড়েছে। সব মিলিয়ে প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে গিয়েছিল। ব্যবসায়িকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এর মাঝে। সব মিলিয়ে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল সে। শেষবারের মতো মিতু তার বাচ্চাদের নিয়ে আসে মারুফকে দেখতে। পুলিশের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের দেখতে দেয়। মিতুর অভিব্যক্তির খুব বদল হয় না। সে কাঁদতে পারে না। চোখে অশ্রু অবশিষ্ট নেই যে সে কাঁদবে। কার জন্য সে কাঁদবে? বাচ্চারা চিৎকার করে কাঁদে। তাদের সান্ত্বনা দিতে দিতে নিজের গোপন কষ্ট যে গোপনে রাখে। যতই হোক সে বাচ্চাদের বাবা, এটা তো আর অস্বীকার করা যাবে না। কিছু কিছু ভুলের প্রায়শ্চিত্ত যে এত বিরাট আকারে হয় তা কারো জানা ছিল না। পরকে একটা পরিবারকে তছনছ করে দেয়। কোথাও শান্তি থাকে না, না ইহকালে না পরকালে। মাঝখানে বাচ্চাদের জীবনে নেমে আসে দুর্বিষহ। মিতু বাসায় যখন ফিরে তখন রাত। বাচ্চাদের ঘুম পাড়িয়ে ঘরের ব্যালকনিতে এসে দাঁড়ায়। বারবার মারুফের স্মৃতিগুলো মনে হচ্ছে। এমন তো হবার কথা ছিল না। সে সুখী হতেই নেশাখোর লিমনকে ছেড়ে মারুফের হাত ধরেছিল, কিন্তু সুখ কোথায়? এসব ভাবতে ভাবতে মিতুর বুকের ভিতটা হু হু করে ওঠে। কিন্তু যতই কান্না আসুক সে আর কাঁদবে না। আর কিছুতেই কাঁদবে না। জানালা দিয়ে বাইরে তাকায় মিতু। এক দুঃখী রাজকন্যার চোখের অশ্রুর মতো বৃষ্টি হচ্ছে আকাশ জুড়ে। আজ বৃষ্টিতে ভিজবে সে। সমস্ত কষ্ট ধুয়ে মুছে নতুন করে সব শুরু করবে। মারুফের মৃত্যু রহস্যের পরও যদি পুলিশ কয়েকদিন শান্তিতে থাকতে দেবে না সে জানে। যাক, দেখা যাবে পরে। বৃষ্টিতে ভেজার আলাদা একটা সুবিধা আছে। বৃষ্টির পানিতে চোখের পানি দেখা যায় না, তাই সে আজ ভিজবে। ব্যালকনি ছেড়ে অন্ধকার ঘরে এসে দাঁড়ায়। অন্ধকার ঘরে মিতুর চোখ ঝাপসা হয়ে আসে কেবল। অনেকটাই ইচ্ছে না থাকা সত্ত্বেও একটু দেরিতে বিছানা ছাড়ল মিতু। কাল রাতে একেবারে ঘুম হয়নি। খানিকটা ঘুম আসে ফজর নামাজের পর। তারপর একটু পরপর অজানা আশঙ্কায় বারবার ঘুম ভেঙে গিয়েছিল তার। সারা রাত দু চোখের ওপর দিয়ে খুব ধকল গেছে, সেটা যে তাকে কেউ দেখলেই বুঝবে। এক রাতেই চোখের নিচে কালশেটে দাগ দেখা যাচ্ছে। চোখের পাতা দুটো ফুলে গেছে অনেকটা। মায়ের ডাকেই মিতুর ঘুম ভাঙল। কেউ একজন এই ভোর দুপুরে তার সাথে দেখা করতে বাসায় এসেছে। কে হতে পারে? ভাবতে ভাবতে সে ওয়াশরুমে গেল। খানিক সময় পর ফ্রেশ হয়ে এক গ্লাস পানি খেয়ে ড্রয়িং রুমে গিয়ে সে অবাক না হয়ে পারল না। লিমনকে দেখে তার যতটুকু চমকাবার কথা তার চেয়ে ঢের বেশি চমকে গেছে এতদিন পর। তবুও নিজেকে সংবরণ করে এগিয়ে আসে সোফার দিকে। অনেকদিন পর এই মানুষটাকে দেখে মিতুর চেহারায় অভিব্যক্তির তেমন কোনো পরিবর্তন হয় না। কিছুটা দ্বিধা নিয়েই মিতুকে আসতে দেখে লিমন উঠে দাঁড়ায়। মিতু কোনো ভনিতা না করে সরাসরি প্রশ্ন করে, তুমি এতদিন পর এখানে কেন এসেছো লিমন? মিতুর মুখে তার নিজের নাম শুনে লিমনের বুকের ভেতর শিহরণ বয়ে গেল। কত দিন, কত মাস, কত বছর পরে প্রিয় মানুষটার মুখে তার নাম শুনল। এতদিন কেউ এমন মধুর স্বরে তাকে ডাকেনি। হয়তো ভেবেছে মিতু তাকে কবেই ভুলে গেছে। লিমনের মনটা হঠাৎ ভীষণ সাহসী হয়ে উঠল। স্পষ্ট উত্তর দিল, হ্যাঁ মিতু, আমি তোমার এই ভয়ঙ্কর বিপদের সময় দূরে থাকতে পারি না। তুমি সবসময় আমার কাছেই আছো। এক মুহূর্তের জন্য তোমাকে ভুলিনি। আমি তোমাকে এখনোই ভালোবাসি, খুব ভালোবাসি মিতু। মিতুর চেহারায় গম্ভীর ভাব এনে উত্তর দেয়, আমি এখন প্রেম করার মোডে নেই লিমন। প্লিজ, এসব কথা বলার দরকার নেই। কেন এসেছো সেটাই বলো। এমন করে কেন বলছো? বিয়ের পর আমাকে তুমি একদম পর করে দিয়েছো। কতবার তোমাকে দেখার যেন অস্থির ছিলাম। কতবার চেষ্টা করেছি তোমাকে দেখার জন্য, কিন্তু তুমি সুযোগ দাওনি মিতু। আমার প্রেম তো মিথ্যে ছিল না। দেখো লিমন, এই মুহূর্তে এসব কথা শুনতে কিংবা তোমাকে রুল কিছু বলতে মন সায় দিচ্ছে না। তুমি আমার পরিস্থিতি চিন্তা করো। মাত্র কয়দিন আগে আমি বাচ্চাদের বাবাকে হারিয়েছি। তোমার সাথে এই মুহূর্তে দেখা করাই তো অনুচিত, তবুও এলাম। তুমি তো আমাকে ডিভোর্স দিয়েই দিয়েছ। সে তো তোমার স্বামী না এখন মিতু। বাহ, সব খবর রাখো দেখি। অবশ্যই রাখি। তোমার প্রতিটা মুহূর্তের খবর আমি রাখি। প্লিজ, আমি এই অনাধিকার চর্চা চাচ্ছি না। আর শোনো, ডিভোর্স হয়ে গেছে এটা ঠিক আছে, কিন্তু এটা জেনে রেখো ও আমার বাচ্চাদের বাবা। এটা চিরন্তন সত্য। ওর কোনো অমঙ্গল আমি কখনোই চাইনি। তবু আজ বাচ্চারা তাদের বাবা হারা। এই মানুষটার সাথে আমি দীর্ঘদিন কাটিয়েছি। মারুফের বাসা থেকে ফিরে আসার পর নিজেকে সামলানোর সময়ও পাইনি লিমন। এর মধ্যে সে মারা গেল। পুলিশের ঝামেলা তো আছেই। প্লিজ তুমি চলে যাও। আমি কোনো কিছু বলার মোডে নেই। মিতু, তুমি এত দ্রুত সব কিছু ভুলে গেলেও আমি ভুলিনি। রেহানার কাছে থেকে তোমার প্রত্যেক মুহূর্তের খবর আমি নিতাম।
আমি তোমাকে সেই আগের মতোই আজও ভালোবাসি। প্লিজ লিমন, প্লিজ। আর না, তুমি প্লিজ চলে যাও। কথা শেষ করে কান্নায় ভেঙে পড়ে মিতু। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো, বারবার আসবো। না, কখনোই আসবে না। কেন? আমার কোনো পুরুষকে বিশ্বাস নেই। অল আর ইকুয়াল তোমরা। মানে? লিমন, তোমার বউ আছে, একটা বাচ্চা আছে, তাদের ঠকিও না প্লিজ। একটা মেয়ের স্বামী ছাড়া থাকার জায়গা খুব কম। অনেক স্বপ্ন নিয়ে একটা মেয়ের স্বামীর সংসারে আসে। বউ বাচ্চাদের অধিকার থেকে তাদের বঞ্চিত করো না। যাও, তাদের কাছে ফিরে যাও। ও, তোমাকে এসব খবর রেহানা বলেছে? হ্যাঁ বলেছে। এটা মিথ্যা না। কিন্তু রেহানা তোমাকে এটা বলেনি যে আমি যে বিয়ে করতে চাইনি, বাবা মা জোর করে দিয়েছে। আর এখন তার সাথে আমার মনের সম্পর্ক খুব কম। আমি তোমাকেই ভালোবাসি। তোমরা পুরুষরা এমন কেন? কাউকে ভালো লাগে না, আবার বিয়েও করবে, বাচ্চাও আনবে। বাচ্চা তো আর এমনি এমনি আসেনি। কি বলছো এসব তুমি মিতু? তোমাদের কিছু পুরুষদের ক্যারেক্টারই এমন, কিন্তু সব মেয়ে এমন না। বিশেষ করে আমি তো নই। তুমি আর কোনোদিন আমার সামনে এসো না। আমি চাই না তোমাকে। বউ বাচ্চাদের সময় দাও, আমাকে শান্তিতে থাকতে দাও। মিতু এক নিঃশ্বাসে কথাগুলো বলে নিচের দিকে তাকিয়ে সামনে সোফায় বসে পড়ল। লিমন কিছুটা নিশ্চুপ হয়ে এক মনে মিতুর দিকে তাকিয়ে থাকে। চোখ ভরে সে দেখে নিচ্ছিল তার প্রথম তারুণ্যের প্রেম মিতুকে। না, খুব একটা বদলায়নি মিতু। শুধু দীর্ঘ ঘন কালো চুলগুলো আর আগের মতো নেই, খানিকটা পাতলা হয়ে এসেছে। নিচের দিকে কিছুটা ছেটে ফেলেছে বোধহয়। আগে কোমর পর্যন্ত ছিল, এখন পিঠ পর্যন্ত। আগে লম্বা ছিপছিপে গরম ছিল তার। ভার্সিটিতে পড়ার সময়ও কিশোরীদের মতন লাগতো। এখন স্বাস্থ্য একটু ভালো হয়েছে। ঠিক ভালো না বলা যায়, বেশ স্বাস্থ্যবতী। না, বাঙালি মেয়েরা যেমন বিয়ের পরে মোটিয়ে যায়, সন্তান জন্মের পরে তাদের শরীর যেমন নেতিয়ে পড়ে, ওরকম না। তবু এখনও যৌবনে সেই তোলপাড় করা সুন্দরী লাগছে মিতুকে। শাড়ির আঁচল ভেদ করে তার ভরাট বুকও আন্দাজ করা যাচ্ছে। বয়স তো আর বেশি হবার কথা না। তারা তো সহপাঠী, মানে 35-এর একটু বেশি। তবে আগের চেয়ে বেশ মলিন হয়েছে চেহারা। চোখের নিচের কালশেটে দাগ দেখা যাচ্ছে। মনে হচ্ছে কতদিন যেন উপোস ছিল। তবু সে একদৃষ্টে তাকিয়ে থাকে চোখের দিকে। হ্যাঁ, মৃদুর চোখ দুটো আগের মতো তেমনই গভীর মায়াময়। অথচ সামান্য অবহেলায় কি বেহাল হয়েছে ওর। ওর চোখে মুখে সর্বদা একটা অদ্ভুত মায়া লেপ্টে থাকতো। আসলে সেই মায়ের প্রেমে পড়েছিল একদিন লিমন। নীরবতা ভেঙে মিতু, প্লিজ লিমন, তুমি আর এসো না, কোনো দিন না। কিন্তু আমি তোমাকে ছাড়া ভালো নেই মিতু। আর এখন আমাকে তোমার প্রয়োজন। ওই কালপ্রিট স্বামী তো তোমাকে বুঝিনি, পরকীয়ায় মত্ত ছিল। তার জন্য মায়া কেন? স্টপ লিমন, একদম স্টপ। ওর অসম্মানক আমি চাই না। আর এত খবর পাও কি করে? যেভাবে হোক পাই, কিন্তু কথা তো সত্য। প্লিজ তুমি যাও। সে আর তুমি খুব ব্যবধান না। ঘরে বউ রেখে এসে আমাকে দয়া দেখিও না। বউ বাচ্চাদের সময় দাও, তাহলে ভালো হবে। আর মারুফকে অসম্মান করে কোনোদিন আমাকে কিছু বলবে না। যে ব্যক্তি সব ভুলে সুসাইড করতে পারে, তার জন্য এত সম্মান কেন? ওয়েট ওয়েট লিমন, তুমি কি করে শিওর যে সুসাইড করেছে? তাহলে আর কি, কেউ কি হত্যা করেছে? আচ্ছা, এসবের পেছনে তুমি না তো? তুমি যে ধরনের, তোমার পক্ষ থেকে সবই সম্ভব। আস্তাগফিরুল্লাহ, কি বলো তুমি মিতু? আমি এত খারাপ নই। আচ্ছা থাক, প্লিজ তুমি যাও। আর শোনো, এটাই আমাদের সেই দেখা। তুমি আর কোনোদিন এসো না। লিমন আর একটা বাক্য ব্যয় করেনি। চুপচাপ ড্রয়িং রুমে পেরিয়ে সদর দরজা অভিমুখে রওনা দেয়। মিতু তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ঘন নিঃশ্বাস ফেলে। অতীত কিছু স্মৃতি তাকে ও ব্যতিব্যস্ত করে তোলে। মিতু সেই ভার্সিটি লাইফের লিমনের সাথে কাটানো দিনগুলোতে ফিরে গেল। মিতু পড়াশোনায় মাঝারি রকমের ছিল, দেখতে অসম্ভব সুন্দরী। কিন্তু প্রচণ্ড যেদিন মিতুকে অনেকেই প্রপোজ করলে সে কাউকে পাত্তা দিত না। গ্রাম থেকে উঠে আসা এক তরুণ সবেমাত্র ভর্তি হয়েছে ভার্সিটিতে। মিতু প্রথম দেখাতেই লিমনকে ভালো লেগে যায়। যেখানে পুরুষরা আগে প্রপোজ করে বেশিরভাগ সময়, সেখানে সে মেয়ে হয়ে লিমনকে প্রপোজ করবে, সে কথা ভাবতেই বারবার শিউরে ওঠে। সে সেদিন সিদ্ধান্ত নিয়েছিল লিমনকে প্রপোজ করবে। সেদিন যেন সময় আর কিছুতেই কাটতে চাইছিল না। মনে হচ্ছিল শ্যামলা বরণ এই তরুণ হ্যান্ডসাম পুরুষটার জন্য তার আজন্ম অপেক্ষা। সেদিন সকাল থেকে ঝড়ঝড় বৃষ্টি শুরু হয়েছে। লিমন মিতুর সহপাঠী, তবে খুব ভালো যে বন্ধুত্ব কিন্তু তা না। অনেকটা শুরুর দিকে একা একাই থাকতো লিমন। মিতুর ভালো লাগার ব্যাপারটা জানতো তারই সহপাঠী একমাত্র রেহানা। ঝিরিঝিরি বৃষ্টি মুখর সময়টুকু লিমনের ভালো লাগতো না, বরং এই সময়ে তার মন খারাপ লাগতো। মিতু ঝিরঝির বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ভার্সিটি আসে, কিন্তু লিমনের মন খারাপ দেখে সে তার কোনো কথাই গুছিয়ে বলতে পারেনি। এমনিতে মিতু বেশ সাহসী, নিজের যে কোনো কথা সে অকপটে কাউকে বলতে দ্বিধা করে না। তবে সেদিন খানিকটা নার্ভাস ছিল সে। উজ্জ্বল শ্যামলা রঙের লিমনকে সেদিন কোনো কিছুই ঠিকঠাক বলতে পারেনি। মিতু কতটা ভালোবেসে ফেলেছিল লিমনকে সেদিন সে বুঝেছিল।
লিমনের দিকে চেয়ে চোখের জল ফেলেছিল। উপস্থিত এই কাণ্ডে লিমন বিব্রত বোধ করলেও চোখের জল মুছে দিয়ে বলেছিল, কি হয়েছে মিতু? আমাকে তুমি নির্দ্বিধায় সব বলতে পারো। সুযোগ হাতছাড়া করেনি সেদিন মিতু। লিমনকে বলে বসেছিল যে তাকে সে কত তীব্রভাবে, কত ভীষণভাবে চায়। পুরো ব্যাপারটা এত আচমকা ঘটে গিয়েছিল যে লিমন ঘটনার আকস্মিকতায় নিজেও খুব অবাক হয়েছিল। তবে সুন্দরী, ভরাট নিতম্বের মেয়েটার প্রপোজে সাড়া দেবে কিনা তা নিয়ে লিমন দ্বিধায় ছিল। আসলে কি মিতু সিরিয়াস ভালোবাসে নাকি ক্ষণিকের মোহ এটা? এই ভাবনা লিমনকে বিষণ্ণ করে তোলে। সেদিন মিতুর কথা শুনে লিমন শুধু নরম গলায় বলেছিল, মিতু, তুমি আরও সপ্তাহখানিক সময় নাও। ততদিনে তুমি নিজেও একটু বুঝবে সত্যটা। আবেগ না মোহ নাকি সিরিয়াস নিজেই বুঝতে পারবে। আমি অনেক ভেবেছি লিমন, ভেবেচিন্তেই কথাগুলো তোমাকে বললাম। এরপর থেকেই লিমনের সাথে আস্তে আস্তে মিতুর সম্পর্কটা হয়েই গেল। তবে তাদের দুজনের পছন্দের ব্যাপারে বেশ অমিল ছিল। মিতু পছন্দ করতো অরণ্যে, আর লিমন পছন্দ করত উত্তাল সাগর। তবে একটা জিনিস দুজনের পছন্দ ছিল কবিতা। দুজনই কবিতা পছন্দ ছিল। সম্পর্কের বয়স আস্তে আস্তে অনেক দিন পেরিয়ে গেল। এরই মধ্যে লিমন রাজনৈতিক দলের সাথে জড়িয়ে পড়ে। আগে থেকে যে জড়িত ছিল সেটা এতটা সিরিয়াস পর্যায়ে ছিল না। কিন্তু একটা গ্রাম থেকে উঠে আসা ছেলে দ্রুত বদলে যেতে থাকবে তা বুঝেনি মিতু। আজ এই মিটিং, কাল ওই মিছিল, অদ্ভুতভাবে সে নিজেকে পাল্টাতে শুরু করলো। সেমিস্টার পরীক্ষাগুলোতে খারাপ করা শুরু করলো। যে ছেলে সিগারেট মুখে নিত না, খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে সে আস্তে আস্তে নেশায় আসক্ত হতে লাগলো। এর জন্য দায়ী তারই কিছু বন্ধু বা দলের নেতাগুলো, যাদের কথায় সে ওঠা বসা করত। মৃদুকে সময় দেওয়া আস্তে আস্তে কমিয়ে দিতে থাকলো। যেদিন তার সাথে দেখা করত লিমন, সেদিন তার আচরণ বদলে যেত। শারীরিক নেশায় তাকে পেয়ে বসত। যখন তখন জড়িয়ে ধরে চুমু খেতে থাকতো। মৃদুর সেটা ভালো লাগতো না, কিন্তু ভালোবাসার মানুষ বিধায় অনেক সময় কিছু বলতো না। সাহস পেয়ে যখন তখন শরীরে বিভিন্ন জায়গায় হাত দিত লিমন। মিতুকে চাপ দিত সে নেশায় শরিক হতে। মিতু এড়িয়ে যেত নানা বাহানায়। লিমন তখন পুরোটাই নেশার জগতে ঢুকে যায়। তার ফিরে আসার পথ সে নিজে রুদ্ধ করে দেয়। তার কাছে মিতুর চেয়ে নেশাটাই আগে দরকার। আস্তে আস্তে তার আচরণ চেঞ্জ হতে থাকে। মিতু সর্বোচ্চ চেষ্টা করে সেখান থেকে ফিরিয়ে আনতে, কিন্তু লিমন তাকে কথা দিয়েও আবার বেঁকে বসে। অনেকটা ডিপ্রেশনে পড়ে যায় মিতু। যাকে এত ভালোবাসে সেই মানুষটার এই চেঞ্জ মেনে নিতে পারছে না। লিমন আজকাল ফোন ধরা কমিয়ে দিয়েছে, দেখা করতেও চায় না। মিতু সিদ্ধান্ত নেয় যথেষ্ট হয়েছে আর না, এখানেই ইতি টানতে হবে। মারুফের সাথে তখনই বিয়ের প্রপোজাল আসে। সিদ্ধান্ত নেওয়া মিতুর জন্য সহজ হয়ে যায়। বিয়েটা হয়ে গেলে হয়তো লিমনকে ভুলে যাওয়া খানিকটা সহজ হবে। বাবা মাকে হ্যাঁ বলে দিয়ে লিমনের মুখোমুখি হয় সে। সব জানার পর লিমন উত্তেজিত হয়। এসব কি বলছো তুমি মিতু? যা শুনছো ঠিকই শুনছো, এবং আমি সিরিয়াস এখন। আমি তো সব নেশা ছেড়ে দেব বলেছি। এই কথা 200 বার শুনেছি। তাছাড়া এখন আর সময় নেই। তুমি আমাকে আগে জানালে কেন মিতু? কি হতো তোমাকে জানালে? অনেক কিছুই হতো। মিতু চোখমুখ শক্ত করে বলেছিল, আমি আমাদের সম্পর্কের ইতি এখানে টানছি লিমন। এটাই আমাদের শেষ দেখা। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। শুধু শুধু টেনে কি লাভ? লিমনের মনে হলো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে কিছু না বলে শুধু বিস্ফোরিত চোখে মিতুর দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে লিমন বলল, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে তো? মৃদু সে প্রশ্নের উত্তর দিল না। চোখ মুছতে মুছতে শুধু পরিচিত রেস্টুরেন্টের দরজা দিয়ে বাহিরে বেরিয়ে এলো। সেদিন অন্ধকার নেমে আসা রাতের আলো ঝলমলে রেস্টুরেন্ট পেরিয়ে ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে চলে আসে সব ছেড়ে নিজের ঘরে। মায়ের ডাকে বাস্তবে ফিরে আসে মিতু। কি রে, তোর হয়েছেটা কি? কী সব এত সব ভাবছিস? তোর পাশে যে এতক্ষণ ধরে ফোন বাজতেছে সে খেয়াল আছে মিতু? সে সম্বিত ফিরে পেয়ে তাড়াতাড়ি ফোন রিসিভ করতে পুরুষালী কণ্ঠ শুনে জিজ্ঞেস করে, হ্যালো, কে বলছেন? আপনি কি মিস মিতু? আমি ওসি শহীদুল বলছি। জি স্যার, বলুন। আপনার সাথে আমার দেখা করার দরকার মিস মিতু। আপনি কি বাসায় আছেন? জি বাসায় আছি। আচ্ছা, আমি কিছুক্ষণ পরে আসছি। তার আগে একটু বলুন প্লিজ, মিস মিম হত্যার দিন আপনি কেন রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন? সেখান থেকে হত্যা স্পট খুব কাছে। মানে কি অফিসার? প্লিজ অ্যান্সার দিন যা জিজ্ঞেস করেছি। মিস মিতু, আপনি ভালো করেই জানেন কেন বলছি। আপনি হত্যা স্পটে কেন গিয়েছিলেন সেদিন? পাশের বাসার সিসিটিভি ফুটেজে আপনাকে স্পষ্ট দেখাচ্ছে। মিতু আমতা আমতা করে, কি বলবে ভেবে পাচ্ছে না। অফিসার শহীদুল আরও বলেন, কিছু গোপন করবে না প্লিজ। আমরা ইতিমধ্যে বেশ কিছু মোটিভ উদ্ধার করেছি। আমাদের কোঅপারেটিভ করুন, তাতে আপনারই লাভ। দেখুন অফিসার, মারুফের সাথে ইতিমধ্যে আমার ডিভোর্সে সব রেডি ছিল। একটা নষ্ট চরিত্রের লোকের সাথে এতদিন সংসার করেছি, তাও ধৈর্য ছিল বলে। কিন্তু আর কত? তাই বলে হত্যা করতে হবে একজনকে? আমি হত্যা করিনি অফিসার। তাহলে কেন গিয়েছিলেন? আমি সেদিন গিয়েছিলাম রাব্বির কথায়। সে আমাকে প্রমাণ দেখাতে চেয়েছিল মারুফার রিমিমের কর্মকাণ্ডের।
রাব্বি মানে? আপনার স্বামীর বন্ধু কাম ম্যানেজার? জি সেই। কিন্তু আমি যাবার আগে মিম বেরিয়ে আসে, তাই আমি কিছুক্ষণ অপেক্ষা করে চলে আসি। আচ্ছা, কি যেন নাম বললেন? রাব্বি। ওনার ভালো নাম জানেন মিস মিতু? জি অফিসার, উনি আমাদের পারিবারিকভাবে পরিচিত, মারুফের দীর্ঘদিনের বন্ধু, একেবারে শৈশব থেকে। ওনার ভালো নাম কি যেন? ওর নাম মোর্শেদুল ইসলাম রাব্বি। কিন্তু কেন অফিসার? না, এমনি জানতে চাইলাম। আর একটা ক্রস ম্যাচিংয়ের ব্যাপারে জানার আগ্রহ হলো। অ্যানেওয়ে আপাতত রাখছি মিস মিতু, বাদ বাকি সাক্ষাতে আলাপ হবে। তবে একটা কথা বলি, আমরা বোধহয় দুটি হত্যা মামলা ক্লোজের খুব কাছে আছি। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি। আপনার বাসা থেকে কিছুক্ষণ আগে যে ছেলেটি বেরিয়ে গেল, সে কি লিমন? আপনার সেই সহপাঠী? কিন্তু কেন এসেছিল? দেখা করতে এসেছিল অফিসার। আর আপনারা জানলেন কিভাবে? আমাদের বাসায় কি গোয়েন্দা লাগিয়েছেন? আমরা কি সন্দেহের তালিকায়? না না, আমি এমন কিছু ভাবিনি। তবে তদন্তের খাতিরে আমাদের একটু খেয়াল রাখতে হয়, বিভিন্ন জায়গায় সোর্স রাখতে হয়, ব্যাস এটুকুই। ছেলেটা গত মাস থেকে এই শহরে আছে। তা কি জানেন? কি বলেন এসব? সে তো সব ছেড়ে শুনেছি তার মোসাফল শহরে সেটেল হয়েছে, কিন্তু সে গত মাস থেকে এই শহরেই আছে। আমরা এটাই জেনেছি। বাদ বাকি দেখা হলে কথা বলবো মিস মিতু। আপনারা কি লিমনকে সন্দেহ করছেন? কিছুটা করছি, কারণ তাকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আমরা তাকে চোখে চোখে রাখছি, বাদ বাকি সময় বলে দেবে। এই হত্যাগুলোর সাথে তারাই জড়িত, যারা হত্যা পরবর্তীতে বেনিফিটেড হবে। ও আচ্ছা, একটা দীর্ঘশ্বাস নেয় মিতু। আচ্ছা তাহলে দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর মিস মিতু। সে নিশ্চুপ থাকে। অফিসার ফোন রেখে দিলে মিতু বেশ ঘাবড়ে যায়। না চাইতেও একটা অনাকাঙ্ক্ষিত ঝামেলা এসে পড়ল। ভাবনায় ডুবে যায় সে। ঘাড়ে কারো হাতের স্পর্শে শিউরে উঠেছে। পিছনে ফিরে দেখে তার মা দাঁড়িয়ে আছেন। মাথায় হাত বুলাতে বুলাতে মা জিজ্ঞেস করেন, সব ঠিক আছে তো মিতু? কে ফোন করেছিল? তুই এত ঘাবড়ে কেন গেল? মিতু জবাব দেয় না। ঝাঁপিয়ে পড়ে মায়ের কোলে। কাঁদতে থাকে অনবরত। কান্না গলায় বলে, আম্মু প্লিজ আমাকে একটু শক্ত করে ধরো। সে ছোটবেলার মতো। আমি কতদিন ভালো করে ঘুমাই না। আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও আম্মু। মিতুর মা মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে তার চোখের অশ্রু মোছবার চেষ্টা করেন। ততক্ষণে ওনার বুকের কাপড় যে জলে ভিজে যায়। রাতটা কোনোরকম পার করলো মিতু। ভোর হতেই দরজা খুলে সামনের বারান্দায় এসে দাঁড়িয়েছে। চোখ কিছুটা জ্বালাপোড়া করছে। ঘুম হয়নি ভালো করে, তাই মাথা বেশ ভার। গায়ে এসে লাগছে স্নিগ্ধ ভোরের বাতাস। সামনে সারি সারি রকমারি গাছের পাতা, পেয়ারা আর কলার সবুজ পাতা বাতাসে দোল খাচ্ছে। ঠিক তার পেছনে সূর্যোদয় রয়েছে। কিন্তু তার জীবনের সূর্য যেন সেই বিকেলের মতোই আস্তে আস্তে অস্ত যাচ্ছে। বিষণ্ণ মন নিয়ে সে বারান্দায় পায়চারি করতে থাকে। বারান্দার একেবারে শেষের দিকে থাকা চেয়ারটায় বসে নিজের কথা ভাবতে ভাবতে মৃদুর বেশ কান্না পেল। হাতের ওপরে মাথা রেখে ফুপিয়ে কান্না করতে থাকে সে। কিছুক্ষণ পর কারো ভালোবাসার মমতার হাত মাথার ওপর আসতেই চোখ মেলে তাকালো সে। এই হাতের মাঝে যে ফিরে গেল জাগতিক শান্তি, বিশ্বাস আর নির্ভরতা। আর তার হাত সহসর বাবা তার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, এত ভেঙে পড়তে নেই মা। জীবনে এমন ওপর নিচ ধাপ থাকে, সাহসিকতার সাথে মোকাবিলা করতে হয়। তুই তো আমার বাহাদুর মেয়ে, তুই ছোটবেলা থেকেই সাহসী। কেন এখন ভেঙে পড়ছিস? একটা কথা মনে রাখিস, আল্লাহর ইশারা ছাড়া কিছুই হয় না। এর মধ্যে নিশ্চয়ই তোর জন্য কোনো কল্যাণ আছে। বাবার কথায় খানিকটা শান্ত হয় মিতু। কত সহজে তার বাবা বুকটা অল্পটা হলে খালি করে দিল। মিতু বাবার দিকে স্মিত হেসে ঘরের দিকে পা বাড়ায়। রুমে ঢুকতে দেখে মোবাইলে আলো জ্বলছে। চারটা মিস কল এসে ওসি শহীদুলের মোবাইল থেকে। তাড়াতাড়ি কল ব্যাক করে সে। ওপাশ থেকে হ্যালো বলতে মিতু বলল, সরি অফিসার, আমি বাইরে ছিলাম, তাই ফোন পিক করতে পারিনি। ইটস ওকে মিস মিতু, আমি নিজেই সরি এত সকাল সকাল আপনাকে বিরক্ত করার জন্য। কিন্তু কি করব বলেন? আমাদের দায়িত্বটা এমন যে আমাদের সময়ক্ষণই নেই। না না, ঠিক আছে অফিসার, আপনি বলুন কি বলবেন। আমি দুঃখিত, কিছু কাজ থাকায় আমি আপনাকে বলেও আসতে পারিনি। ঠিক আছে অফিসার। মিস মিতু, আমরা একজনকে আটক করেছি সন্দেহভাজন হিসেবে গতকাল রাতে। অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কথা তার মুখ থেকে বের হচ্ছে না। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু লাভ হয়নি। সকালে কিছুটা আশার আলো পেয়েছি। কি সেটা অফিসার? একমাত্র আপনি এলে সে মুখ খুলবে। আপনার সামনে সে তার সব কিছু বলবে। সেই প্লিজ আপনি নাস্তা করে আমাদের থানায় একবার আসুন। কথা দিচ্ছি আপনাকে সসম্মানে আমি নিজে আবার বাসায় পৌঁছে দেব। না না অফিসার, সমস্যা নেই। আপনি কাকে আটক করেছেন? কে সে? আপাতত নাম বলছি না। আপনি আগে থানায় আসুন, বাদবাকি এখানে এসে দেখবেন। আচ্ছা ঠিক আছে অফিসার, আমি কাপড় চেঞ্জ করে দ্রুতই আসি। থ্যাংক ইউ মিস মিতু। মিতু ফোন রেখে দেয়। ভাবনার সাগরে ডুবে যায়। হুট করে কাকে আটক করলেন ওসি? কে হতে পারে? সে না গেলে কথা বলবে না। লিমন না তো?
ঠিক আধ ঘন্টার মতো সময় নেয় রেডি হতে। তার কিছুক্ষণ পর দোদুল্যমান মন নিয়ে সে থানায় উপস্থিত হয়। থানায় ওসি রুমে গিয়ে সামনের চেয়ারটায় বসে। অল্প কিছু সময় পর ওসি শহীদুল আসেন। সরি মিতু, আপনাকে সকাল সকাল আসতে হলো। আসলে উপায় ছিল না। না না অফিসার, ঠিক আছে, এটা আপনার দায়িত্ব। কনস্টেবল কিছুক্ষণ পর একজন লোককে নিয়ে সামনে আসে। মিতু ঘাড় ঘুরিয়ে লিমনকে দেখে বেশ অবাক হয় না। তার ধারণা তাহলে সত্যি লিমনকে আটক করেছে পুলিশ। ওসি শহীদুল মিতুর দিকে তাকিয়ে বলেন, ওনাকে আমরা শুরু থেকে সন্দেহ করছি। মারুফ সাহেবের ভাড়া করা ফ্ল্যাটের আশেপাশে উনি বেশ কয়েকদিন থেকে ঘুরঘুর করছেন। তাই আশপাশের সব কয়টি সিসিটিভি ফুটেজে ওনাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। উপায় ছিল না ওনাকে আটক না করে। কিন্তু উনি কেন সেখানে ঘুরছিলেন তার কোনো উত্তর দিচ্ছে না। এই জন্য আপনাকে কল করে আনা। মিতু লিমনকে ভালো করে দেখে। তার চেহারায় ভয়ের কোনো চিহ্ন নেই, যেন সে একেবারে বিন্দাস আছে। মিতু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আচ্ছা লিমন, গত 1 মাস থেকে শুনলাম তুমি ঢাকায়। আসলে কি সত্য? হ্যাঁ সত্য মিতু। কেন এসেছিলে তুমি? আমার কি ঢাকায় আসা মানা? ঢাকায় কি আমার কাজ থাকতে পারে না? আর আমি তো রাজনীতি করি, আমার দলের প্রয়োজনও আসতে হয়। তাহলে কেন তুমি মারুফের ফ্ল্যাটের আশেপাশে ঘুরঘুর করছিলে? আমি রেহানে থেকে শুনেছি মারুফের পরকের কথা। তাই কয়েকদিন তাকে একটু নজরে রাখছিলাম, যেন তার কুকর্ম আমি ভিডিও করে তোমাকে দেখাতে পারি। এসব দেখে যেন তুমি তাকে ডিভোর্স দিয়ে আমার কাছে আসো। ও মাই গড বলেই চেয়ার থেকে বসে পড়ে মিতু। তুমি কি পরিমাণ স্বার্থপর আমিও চিন্তা করতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি মিতু। লিমনের কণ্ঠে বেশ দৃঢ়তা। ওসি শহীদুল কেবল তাকিয়ে তাদের কথোপকথন শুনছেন। মিতুর চেহারা খানিকটা লাল হয়ে আছে। কি উত্তর দেবে ভাবতে পারছে না। কিছুক্ষণ নীরব থেকে লিমনের দিকে তাকিয়ে বলে, তুমি কি করে ভাবলে তোমার মতো একটা নেশাখোরের কাছে আমি আবার যাব? যার বউ বাচ্চা আছে তার কাছে আমি ফিরে যাব? তোমার লজ্জা করে না লিমন? ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছো, কিন্তু তুমি যেই সেই। চিৎকার করে মিতু, প্লিজ অফিসার, ওকে আমার সামনে থেকে নিয়ে যান। ওসি শহীদুল কনস্টেবলকে ইশারা করেন লিমনকে সরিয়ে নিয়ে যাবার জন্য। মিতু ইতিমধ্যেই ঘামতে শুরু করেছে। নিচের দিকে তাকিয়ে পুলিশ অফিসারের রুমে চেয়ারে চুপ করে বসে আছে। অফিসার রহমান এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলেন, পানিটা পান করুন, আপনি বেশ নার্ভাস। মিতু পানির গ্লাসটা হাতে নিয়ে এক ঢোক পান করে রেখে দেয়। অফিসার এবার নিজের চেয়ার ছেড়ে মিতুর দিকে এগিয়ে এলেন। মিস মিতু, আমরা শুরুর থেকে মামুন সাহেবকে খুব সন্দেহ করছিলাম। বেশ কয়েকদিন থেকে ওনাকে আমরা ফলো করছিলাম, বাট এমন কিছু সন্দেহজনক পাচ্ছি না। সিসিটিভি ফুটেজে এরকম কিছুই নেই, কিন্তু লিমনকে সন্দেহ হচ্ছে বেশ, কিন্তু মুখ খুলছে না। আমরা ময়না তদন্তের রিপোর্ট পেলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাব। যদি রিপোর্টে হত্যার ব্যাপার বোঝা যায়, তখন আমরা হয়তো লিমনকে গ্রেফতার দেখিয়ে আদালত থেকে রিমান্ড আনব। ময়না তদন্তের রিপোর্ট এখনও আসেনি অফিসার। না আসেনি, আশা করছি খুব দ্রুত চলে আসবে। রিপোর্ট পেলে কাজগুলো সহজ হয়ে যাবে। এর আগে কিছুই করতে পারবো না। আমি কি যেতে পারি অফিসার? ওসি যেন সে কথা কানে নিলেন না, বরং আবার বলতে শুরু করলেন, জানেন মিস মিতু, আমরা কনফার্ম হয়েছি মিমকে হত্যা করা হয়েছে। কিভাবে কনফার্ম হলেন অফিসার? ফরেন্সিক রিপোর্ট, সিসিটিভির ফুটেজ, সব আলামত বিশ্লেষণ করে কনফার্ম হয়েছি এই অ্যাক্সিডেন্টের আড়ালে মিমকে হত্যা করা হয়েছে। কথাগুলো বলে মিতুর দিকে তাকালেন তদন্তকারী কর্মকর্তা শহীদুল। আমাকে কেন এসব বলছেন অফিসার? আমাকে উল্টো সন্দেহ করছে না তো? না না, আপনাকে করছি না, বলতে ইচ্ছে হলো তাই বললাম। আচ্ছা, আপনাদের ব্যবসা মানে মারুফ সাহেবের ব্যবসা নিয়ে আমরা কিছু জানতে চাই। গতকাল আমরা একবার অফিসে গিয়েছিলাম, আজকে আবার যাব। আপনি কি আমাদের অফিস সম্পর্কে কোনো তথ্য দিতে পারবেন? কীরকম তথ্য চান অফিসার? আপনি জিজ্ঞেস করুন, আমি যা জানি বলবো। রহিম নামে আপনাদের একজন অফিসে কাজ করত, তাকে চিনে? দু একবার অফিসে দেখেছি। তাকে তো বেশ আগে চুরির জন্য চাকরিচ্যুত করা হয়েছিল। সেটা কি মারুফ সাহেব করেছিলেন? জি। উনি ছাড়া আর কে করবে? মোর্শেদুল ইসলাম রাবি মানে অফিসের ম্যানেজার লোকটা কেমন? উনি আমাদের পারিবারিক বন্ধু বলা যায়। মারুফের একেবারে শৈশবের ফ্রেন্ড। কখনোই খারাপ কিছু দেখিনি কোনো দিন। বরং উনি আমাকে হেল্প করেছেন বোনের মতো। উনি আমাকে বোন ডাকতেন। হেল্প মানে মারুফ সাহেবের পরকের ব্যাপারটা উনি জানিয়েছেন এই তো? ঠিক তা না। তাহলে কি? একটু জানাবেন মিস মিতু। একটা আননোন নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আসে। কে ছিল ভিডিওতে? মারুফ এবং মিমের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও অফিসার। এটা দেখে আপনার রাগ ওঠেনি? ইচ্ছে করেনি তাকে কিছু বলতে? অফিসার, যে কারো রাগ উঠবে, আমারও উঠেছিল। আপনি তখন কি করেছিলেন? মারুফের সাথে কথা বলেছি। শুরুতে অস্বীকার করলেও পরে ভিডিওর কথা বলায় স্বীকার করেছে।
আর এমন হবে না ওয়াদা করেছিল? আপনিও মেনে নিয়েছিলেন মিতু? না, নেনি। আমি অনুরোধ করি রাব্বি ভাইকে যেন আমাকে মারুফের দৈনন্দিন খবরটা জানায়। ও কোথায় যায়, কার কাছে যায়। উনি রাজি হলেন। শুরুতে হয়নি, কিন্তু আমি কান্নাকাটির করার পর উনি রাজি হয়েছে। উনি নিয়মিত আমাকে আপডেট দিত। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপে যে নাম্বার থেকে ভিডিও এসেছিল, আপনি সে নাম্বারে কল দেননি? দিয়েছিলাম, কিন্তু কেউ ধরেনি অফিসার। আচ্ছা, আমাকে কি ওই নাম্বার দেওয়া যায়? জি, দিচ্ছি। মিতু মোবাইল বের করে একটা কাগজে সে নাম্বারটি লিখে দেয়। তারপর ওসির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনার কথা বলা শেষ হলে আমি কি যেতে পারি? জি, কথা বলা শেষ। আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। না না অফিসার, লাগবে না। আমি একা যেতে পারবো। আমার পথ আমাকে একাই চলতে হবে। ওসি শহীদুল এক্ষেত্রে নীরবতা পালন করেন। মিতুর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, যাবার আগে বলে যায়, আপনাদের যখন দরকার মামলার প্রয়োজনে আমাকে প্রয়োজন হলে ডাকবেন, আমি আসব। আর একটি কথা, ময়না তদন্তের রিপোর্টে যদি মারুফকে হত্যার আলামত আসে, তবে আপনাদের কাছে যদি আমার বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকে, আপনারা আসবেন। আমি তৈরি থাকব। তবে অনুরোধ করব, যদি না থাকে তবে দয়া করে আমাকে একা থাকতে দেবেন। আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত। আসি অফিসার। কথাগুলো এক নাগাড়ে বলে থানা থেকে বেরিয়ে যায় মিতু। ওসি শহীদুল সে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে খানিকটা কিছু নিয়ে ভাবেন। তারপর কনস্টেবলকে ডাক দেন। এর মধ্যে 15 দিন অতিবাহিত হয়ে গেছে। দুটো মামলার কোনো আপডেট পাওয়া যায়নি। বলা যায় পুলিশ নিজেরাই কাউকে আপডেট দিতে রাজি ছিল না। তারা তাদের মতো কাজ করছিল। মামুনের একাকিত্ব ক্রমশ বেড়েছে। শায়লার মাঝে পুলিশের অনুমতি নিয়েই দেশ ছেড়েছে। মামুনের মনে হলো যথেষ্ট হয়েছে আর না। মিমকে বিয়ে করে সে বিন্দু পরিমাণ সুখী ছিল না। এবার সে নিজের জন্য সুখের পরশ খুঁজবে। আজ থেকে সে আর কারো অপেক্ষা করবে না। একটা সঙ্গী তার দরকার। বাচ্চাদের একজন মা দরকার। সব মিলিয়ে সে সিদ্ধান্ত নেয় সে বিয়ে করবে। তার সামনে এখন অন্তহীন জীবন পড়ে আছে। একাকিত্ব শূন্যতায় সে জীবন সে হেলায় হারাতে চায় না। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই চেয়েছে বিয়ে হোক, তবে কিছুদিন পর। কিন্তু মামুন খুব একটা দেরি করতে রাজি না হয়। আগামী শুক্রবার তার বিয়ে ঠিক হয়েছে তারই কাজিন শম্পার সাথে। শম্পার নিঃসন্তান ডিভোর্সি। দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক হয় দ্রুত। বিয়ের ঠিক আগের দিন হঠাৎ করে মামুনের বাসায় এসে উপস্থিত হন ওসি শহীদুল। এই ভর দুপুরে ওসিকে দেখে কিছুটা বিচলিত হয় মারুফ, কিন্তু তা বুঝতে না দিয়ে অফিসারকে জিজ্ঞেস করে, কি মনে করে হঠাৎ? শুনলাম মামুন সাহেব আপনি বিয়ে করছেন। দাওয়াত দিলেন না যে? বিয়ে তো করতেই হতো অফিসার, আজ বা কাল। কিন্তু আরও কয়েকদিন পর করলেই তো হতো। কয়েকদিন আগে মাত্র আপনার স্ত্রী খুন হলেন। জানেনও না কে খুন করেছে। তার আগেই নিজে আরেকজন সঙ্গী জোগাড়ে ব্যস্ত হয়ে পড়লেন। এতে কি গুনাহ হয় অফিসার? আমি তো বলিনি। কিন্তু জানেন, একজন স্ত্রী মারা যাওয়ার অল্প দিন আমরা অপেক্ষা করতে পারি না। সাথে সাথে আরেকজন নিয়ে আসি। অথচ মেয়ের একটা বাচ্চা নিয়েও সারা জীবন একা কাটিয়ে দেয়। স্যাক্রিফাইস মেয়েরাই তো বেশি করেছে মামুন সাহেব। অফিসার ব্যক্তিগত ব্যাপারটা বাদ দেন। কি বলতে এসেছেন বলুন? আচ্ছা, বাদ দিলাম। যা বলতে এসেছিলাম, মারুফ সাহেবের ময়নাতদন্তের রিপোর্ট আমরা একটু পর পাবো। তাহলে বুঝতে পারবো উনি খুন হয়েছেন কিনা। দ্বিতীয় কথা হলো, আমরা আপনার স্ত্রীর অ্যাক্সিডেন্টে সেই ট্রাকের ড্রাইভারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সে ভারত পালিয়ে যেতে চেয়েছিল। বর্ডারের খুব কাছে থেকে তাকে ধরা হয়েছে। একটু পর আমরা আদালতে তুলে রিমান্ড চাইব। আপনি কি বিয়েটা আরও 2 দিন বা সপ্তাহখানেক পিছিয়ে দিতে পারবেন? আমার বিয়ের সাথে এসবের কি সম্পর্ক অফিসার? আছে, অনেক কিছুই। আমি অনুরোধ করে গেলাম, বাদবাকি আপনার ইচ্ছে। আমি যাচ্ছি তবে। ওসি শহীদুল আর একটা বাক্য ব্যয় না করে হনহন করে চলে গেলেন। মামুন স্থির চিত্রে তাকিয়ে থাকলেও সে চলে যাওয়ার পথের দিকে দ্বিধাগ্রস্ত ভাবে। এখন তার কি করা উচিত বুঝতে পারছে না। আমাকে আবার কেন ডেকেছেন অফিসার? নিশ্চয়ই এবার ভালো কিছু সংবাদ দিতে পারবেন। কথাগুলো বলতে বলতে ওসি শহীদুল সাহেবের কক্ষের সামনের চেয়ারটায় বসল মিতু। জি, বেশ কিছু ভালো সংবাদ দেওয়ার জন্য আপনাকে ডেকেছি মিস মিতু। তাহলে বলুন। ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। সেটার কথা আগে বলি। মারুফ সাহেব খুন হননি। উনি নিজে সুসাইড করেছেন ঘুমের ট্যাবলেট খেয়ে। এই রিপোর্ট আসতে এতদিন কেন লাগলো অফিসার? যিনি ময়নাতদন্ত করেন সাধারণত ওনার কিছু সমস্যার কারণে খানিকটা দেরি হয়, তবে খুব বেশি দেরি হয়নি। আচ্ছা, তারপর? দ্বিতীয় কথা হলো, তাকে সুসাইডে বাধ্য করা হয়েছে। কে করেছে? বেশ অবাক হয়ে প্রশ্নটা করেন মিতু। সেটা বলছি ধীরে ধীরে। তার আগে একটু সেল থেকে ঘুরে আসুন, দেখেন লোকটাকে চিনেন কিনা। মিতু চেয়ার থেকে উঠে সেলের দিকে এগোয়। অনেকক্ষণ লোকটাকে দেখে কিন্তু চিনতে পারে না। আবার নিজের জায়গায় ফিরে এসে বসে। না অফিসার, আমি চিনতে পারিনি। উনি কে? মৃদু যাকে অ্যাক্সিডেন্টের নাম করে হত্যা করা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের ট্রাকের ড্রাইভার। আমরা তার জবানবন্দি নিয়েছি আগে।
সে হত্যার কথা স্বীকার করেছে, তবে মাস্টারমাইন্ড আরেকজন। সে মাত্র 3 লাখ টাকার চুক্তিতে অ্যাক্সিডেন্ট করতে রাজি হয়েছিল। মাস্টারমাইন্ড কথা দিয়েছিল ড্রাইভারের কিছুই হবে না, তাই সে রাজি হয়েছিল। তাকে আমরা গ্রেফতার করেছি ভারত বর্ডার থেকে। আচ্ছা অফিসার, মাস্টার মাইন্ডটাকে? বিস্মিত হতবাক হয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ, সে মাস্টার মাইন্ডকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, তবে কিছুক্ষণ পর সে থানায় আসবে। সেও ভারত পালিয়ে যাবার চেষ্টার সময় গোপন জায়গা থেকে আমরা তাকে গ্রেফতার করেছি। তার নাম কি অফিসার? রহিম মিয়া, মারুফ সাহেবের অফিসের কর্মচারী। সে চাকরিচ্যুত হয়েছিল মারুফ সাহেবের হতেই। সেই হচ্ছে এখন পর্যন্ত মূল আসামি। আরেকটা বিষয়ের তথ্য দিই, আপনাকে যে নাম্বার থেকে ভিডিও পাঠানো হয়েছিল সেটা সেই রহিম মিয়ার আলাদা একটা নাম্বার থেকে, যে নাম্বার তার স্ত্রী নামে রেজিস্ট্রেশন করা। ও মাই গড, আমি বুঝতে পারছি না মিম হত্যার সাথে রহিম মিয়া কীভাবে ইনভলভ হলো। তার স্বার্থই বা কী সেটা আমরা ভেবেছি। সম্ভাব্য কিছু কারণ খুঁজে পেয়েছি। আমরা আরেকজনকে গ্রেফতার করতে যাব খুব জলদি। সে আমাদের সীমানার ভেতরেই আছে, পালিয়ে যেতে না পারে এই সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। আমি কি তার নাম জানতে পারি অফিসার? অবশ্যই না, এখন বলা যাবে না মিস মিতু। আপনি বাসায় চলে যান। আমরা রহিম মিয়াকে আদালতে তুলব, রিমান্ড চাইব। আশা করছি 2-1 দিনের মধ্যে সব কিছু ক্লিয়ার করতে পারবো। আপনি নিশ্চিন্তে বাসায় যান, আমি আপনাকে ডেকে পাঠাবো। আচ্ছা বলে মিতু উঠতে যাবে, তখনও সে শহীদুল আবার বললেন, লিমনকে আমরা গতকাল ছেড়ে দিয়েছি। এই কেসের সাথে উনি কোনোভাবেই জড়িত নন। কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল মিতু। অফিসারের কাছে থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রিক্সা উঠে রওনা দেয় মিতু। পথের মধ্যে তার ভাবনা বেড়ে যায়। রহিম মিয়া কেনই বা হত্যা করবে মিমকে? মারুফ কেনই বা সুসাইড করবে? আর মারুফকে কে সুসাইড করতে বাধ্য করেছে? নিজে নিজেকে প্রশ্ন করে মিতু, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না। মামুন বিয়ের ডেট পিছিয়েছে সপ্তাহখানেক, আপাতত নির্ভর সে। তবে ইদানিং থানায় আসা যাওয়া করছে খুব, মিমের কেসের আপডেট জানার জন্য। ওসি শহীদুল কিছুটা বিস্মিত। হুট করে এই তৎপরতা বেড়ে যাওয়া অবশ্য অন্য কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে না, কারণ ইতিমধ্যে ওসি শহীদুল মূল আসামি সহ 3জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এমনকি তাদের জবানবন্দি নিয়েছেন আজ সোমবার। অন্যান্য দিন থেকে অনেকটা পার্থক্য, কারণ আজকে ওসি শহীদুল সবাইকে ডেকে পাঠিয়েছেন থানায়। কারণ মিতু এবং মারুফের কেসটা মোটামুটি সলভ হয়ে গেছে। এখন স্বজনদের জানিয়ে দেওয়ার জন্য আয়োজন। ওসি শহীদুলের কক্ষে উৎকণ্ঠা নিয়ে চেয়ারে বসে অপেক্ষা করছেন মিমের স্বামী মামুন, মিমের ভাই সুমন, মিতু এবং মিতুর বাবা মা। শহীদুল ভূমিকা না করেই বলতে শুরু করেন। শুরুটা করি মিমের কেস দিয়ে। আমরা যে কোনো একটা কেস আগে সলভ করার চেষ্টা করেছিলাম শুরুতে, তার কারণ আমাদের বিশ্বাস ছিল দুটো কেস একে অপরের সাথে সম্পর্কিত, হতে পারে একই ব্যক্তি। সে অনুযায়ী আমরা কাজ শুরু করেছিলাম। কিন্তু পরে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা গেল মারুফ সাহেব সুসাইড করেছেন। তখন আমাদের কাজ কিছুটা গতি হারায়। কেসের গতিপথ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আমরা কিছুটা স্লো হয়ে যাই, তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে খুব সময় লাগেনি। মিস মিতু, আপনার হোয়াটসঅ্যাপে যে নাম্বার থেকে ভিডিও এসেছিল সেই একই নাম্বার থেকে মারুফ সাহেবের ফোনে বেশ কয়েকটা ব্ল্যাকমেলিংয়ের ভিডিও আসে। মারুফ সাহেব বেশ কয়েকদিন ভয়ানক হুমকি ধামকির মধ্যে দিয়ে অস্থির সময় কাটিয়েছেন, কিন্তু এত সেন্সিটিভ ভিডিও ছিল যে উনি কাউকে বলতে পারেননি, এমনকি পুলিশের সহায়তা নিতে পারেননি। একা একা নিজেই হ্যান্ডেল করার চেষ্টা করতে থাকেন। একসময় নিজের উপর বিরক্ত আর ক্লান্ত হয়ে যান। এর পেছনে কে ছিল অফিসার? মিতু অশ্রু চোখে অফিসারকে জিজ্ঞেস করে। ওসি শহীদুল ইশারায় মিতুকে থামিয়ে দিয়ে বলেন, একটু আপনারা নীরব থাকুন, আপাতত কোনো প্রশ্ন করবেন না। আমি আপনাদের সব বলছি। হ্যাঁ, এই হুমকি ভিডিও সবই আসতো রহিম মিয়ার আলাদা ফোন থেকে। এসবের বিনিময়ে রহিম মিয়া প্রায় 10 লাখ টাকা পান। সেই টাকা দিয়েছেন মিস মিতু, আপনাদের ম্যানেজার কাম আপনাদের পারিবারিক বন্ধু মিস্টার মোর্শেদুল ইসলাম রাব্বি। সব কিছুর পেছনে কলকাঠি নার্সেন মিস্টার রাব্বি ভয়ঙ্কর একজন ক্রিমিনাল, কিন্তু সবার সামনে মুখোশ পরে এতদিন ছিলেন। অস্ফুট স্বরে ফুপিয়ে কেঁদে উঠল মিতু। কেন রাব্বি ভাই এই কাজটা করলো? ওয়েট, বলছি। শুরুতেই রাব্বিকে আমাদের সন্দেহ হয়েছিল, কিন্তু জোরালো কোনো প্রমাণ ছিল না। এক্ষেত্রে মিস্টার সুমন আমাদের বেশ সাহায্য করেছেন। উনি তথ্য দিয়েছেন রাব্বি ওনাদের গ্রামের ছেলে এবং কলেজ থাকাকালীন অবস্থায় ওনার বোনকে প্রায় ডিস্টার্ব করতেন। তার মানে উনি মিমের পূর্ব পরিচিত, যা শুরুতে আমাদের জানা থাকলে আরও আগেই কেস সলভ হয়ে যেত। রাব্বিকে আমরা গ্রেফতার করে রিমান্ডে নিয়েছিলাম। রহিম মিয়া গ্রেফতার হয়ে যাওয়ার পর উনি বিদেশে যাবার চেষ্টায় ছিলেন। পাসপোর্টের আগে থেকেই ওনার দুবাই ভিসা করা ছিল। উনি সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যেন বিপদ মনে হলে পালাবেন, কিন্তু দুর্ভাগ্য ওনারের আগেই ওনাকে আমরা গ্রেফতার করেছিলাম। উনি আমাদের রিমান্ডে খুব সহজেই জবানবন্দি দিয়েছেন যে এই দুটি হত্যার মাস্টারমাইন্ড সে নিজেই। রহিম মিয়াকে 10 লাখ টাকার বিনিময়ে রাজি করিয়েছিল। রহিম মিয়া এমনিতে মারুফ সাহেবের ওপর ক্ষোভ ছিল, কারণ একেবারে বিনা দোষে তাকে চাকরিচ্যুত করেছিলেন মারুফ সাহেব।
যে অন্যায়ের জন্য রহিম মিয়াকে চাকরিচ্যুত করা হয়েছিল সেটা মূলত রাব্বির নিজে করে ফাঁসায় রহিমকে। কিন্তু রহিমকে আবার উল্টো লাগায় মারুফের ব্যাপারে। রহিম চাকরি যাবার পর খুব কষ্টে দিন যাপন করছিল। বিনা চিকিৎসায় তার ছোট মেয়েটি মারা যায়। সেই ক্ষতস্থানে প্রলেপ লাগায় রাব্বি। রহিম মিয়াকে ফুসলিয়ে রাজি করায় এসব কর্মকাণ্ডে। শুরুতে মিমকে হত্যা করার কোনো পরিকল্পনা রাব্বির ছিল না। রাব্বি সেই কলেজ লাইফ থেকে মিমকে ভালোবাসতো, একদম পাগলের মতো ভালোবাসতো। কিন্তু মিম তাকে পাত্তা দিত না। সে থেকে তার ক্ষোভ জন্মেছে। রাব্বি আজ পর্যন্ত মিমের জন্য বিয়ে করেনি। মিম যখন মামুনের সাথে বিয়ে হয় তারপর সে তার পিছু ছাড়েনি। নানা সময় হুমকি ধামকি দিত, কিন্তু কোনো কিছুই মিম কাউকে বলতো না। তার জীবন হুমকির মুখে, এটা সে তার ভাই সুমনকে বলতো, কিন্তু ঘৃণা করে তাদের নাম বলতো না। এর মাঝে মিম জড়িয়ে যায় মারুফ সাহেবের সাথে, যেটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। যার জন্য সে বিয়ে করেনি, সে কিনা তাকে ছেড়ে বিয়ে করলো, আবার পরকীয়া করছে। এটা সে বরদাস্ত করতে কষ্ট হচ্ছিল। এর মাঝে সে মিম আর মারুফের ভিডিও ধারণ করে রহিম মিয়াকে দিয়ে মিমকে ব্ল্যাকমেল শুরু করে, এমনকি বাধ্য করে তার সাথে সময় কাটাতে। মিম তখন পাগলের মতো ছিল। রাব্বির পাগলামের চেয়ে প্রকট হতে থাকে। ব্ল্যাকমেলিং বেড়ে যাচ্ছে দেখে মিম সিদ্ধান্ত নেয় পুলিশে সব জানাবে। ঘটনার দিন মারুফের ভাড়া করা ফ্ল্যাট থেকে মারুফের সাথে রাগারাগি করে বের হয় মিম। বড় রাস্তায় ওঠার আগেই রহিম মিয়ার নাম্বার থেকে ফোন আসে মিমের ফোনে। রহিম মিয়া হুমকি দেয় এখনই যেন রাব্বির ফ্ল্যাটে যায়, না হলে আজকে তার শেষ দিন হবে। মিম তখন বলে, যা হয় হোক, আজকে আমি পুলিশে যাচ্ছি। মারুফ এবং রাব্বি দুজনের কথাই সব পুলিশকে বলবো। একজন তাকে ইউজ করেছে দিনের পর দিন, অন্যজন ব্ল্যাকমেলিং। গাড়ির জন্য যখন অপেক্ষা করছিল তখনই অদূরে ট্রাকে বসে অপেক্ষারত রহিম মিয়া আর ড্রাইভার ট্রাক নিয়ে এসে দ্রুত চাপা দিয়ে চলে যায়। মিমের মৃত্যু এবং মিতুর চলে যাওয়ার পর মারুফ অনেকটা ডিপ্রেশনে চলে যায়। নিজেকে দোষারোপ করতে থাকে। নিয়মিত অফিসে আসছিল কয়েকদিন। এই সুযোগে একটা বড় প্রজেক্টের কিছু অর্থ হাতিয়ে নেয় রাব্বি, যেটা ধরা পড়ে যায় মারুফের কাছে। মারুফ যে অর্থ ফেরত দিতে তাকে 3 দিন সময় দেয়, কিন্তু চাকরি ছেড়ে দিতে বলে। এরপর রাব্বি তার মুখোশ খুলে রহিম মিয়াকে দিয়ে আগে রেকর্ডকৃত 4টা ভিডিও তার ফোনে পাঠায়। সবগুলোই মারুফের বিভিন্ন মেয়ের সাথে অবৈধ সম্পর্কের ভিডিও, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। এসব ভিডিও ভাইরাল না হওয়ার জন্য রাব্বির কথায় রহিম মিয়া 1 কোটি টাকা চায়। মারুফ সম্মত হয় বাধ্য হয়ে, কিন্তু এত টাকা দেওয়ার অঙ্গীকার পরও তারা আরও টাকা দাবি করে। বারবার ফোনে কল দিতে থাকে, একের পর একে রেকর্ডকৃত ভিডিও পাঠায়। মারুফ সাহেব নিজের ঘরে একা হয়ে যায়। ভয়ানক ডিপ্রেশন আর মানসম্মান ভরে উনি এক রাতে ঘুমে ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। রাব্বির কাছে মারুফের বাসার ডুপ্লিকেট চাবি ছিল। একদিন মারুফের খবর না পেয়ে রহিম মিয়া বাসায় গিয়ে দেখে মৃত মারুফ পড়ে আছেন। সে তখন মোবাইল সাথে করে নিয়ে চলে আসে। আমরা যা উদ্ধার করেছি তাকে গ্রেফতারের পর। এতক্ষণ বলে থামলেন ওসি শহীদুল। টেবিলে রাখা গ্লাস থেকে পানি খেয়ে বললেন, আপনাদের কিছু জানা থাকলে প্রশ্ন করতে পারেন। 2-1টা প্রশ্ন করে অস্ত্র মুছতে মুছতে যে যার মতো চলে যায়। মৃদু বের হয় সবার শেষে। অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাবা মাকে নিয়ে সাথে নিয়ে বাসায় ফিরে আসে সে। কীভাবে যে 3 দিন কেটে যায়। আজ মামুন সাহেবের বিয়ের রাত। কত সহজে মামুন নিজেকে বদলে ফেলে, অথচ মৃত্যু পারে না। অনেকগুলো স্মৃতি, ভবিষ্যৎ তাকে তাড়িয়ে বেড়ায়। রাত 12:10। ক্লান্ত চোখে বিন্দু পরিমাণ তার ঘুম নেই। ছোটখাটো একটা দ্বিতলা বাড়ি মৃতদের। দক্ষিণ পূর্ব দিক থেকে কয়েকটা নারিকেল গাছ দাঁড়িয়ে আছে। ওপাশের আকাশ থেকে উঁকি মারছে এক ফালি চাঁদ। দোতলারা বারান্দায় রেলিং ধরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে মৃত। বাচ্চারা অঘরে ঘুমাচ্ছে। সম্ভবত পুরো শহরের মানুষজন ঘুমাচ্ছে, শুধু তার চোখে ঘুম নেই। চাঁদ দেখতে দেখতে সে টের পায় বুকের শূন্যতা ক্রমশ বাড়তে আছে। চোখ থেকে নরম গাল বেয়ে চিবুক হয়ে ঝরে পড়ছে অশ্রুকণা। তার জীবন যেন এভাবে বদলে যাবে সে কল্পনা করতে পারেনি। অনেক প্রশ্ন এসে ভিড় জমায় তার মনে। মানুষ কেন পরকীয়া করে? কিসের এত নেশা ওখানটায়? নাকি তার কোনো ভালোবাসার কমতি ছিল, যার জন্য মানুষ অন্যখানে ভালোবাসা খুঁজতে গিয়েছিল? নাকি মারুফরা এমনই হয়? উত্তরগুলো সে নিজেও জানে না। সমাপ্ত।